রাতে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এর সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে 12টা বেজে 48 সেকেন্ড। আজকের দিনটায় ঠিক এই মুহূর্তে ভৌতিক 90.8 নিয়ে হাজির হয়ে গেলাম আর যে কনক এবং ফিরোজ খান। অবশ্যই আপনি আমাদের সাথেই থাকবেন ঠিক রাত 2টো পর্যন্ত। ইন দ্য মেইন টাইম আপনি জানাবেন আপনার কথাবার্তাগুলো কিংবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা কিংবা এমন কোনো ঘটনা যে ঘটনার সাথে আপনার কোনো সম্পৃক্ততা রয়েছে বা জানেন, সবকিছুই আপনি লিখে আমাদেরকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব ভৌতিক 90.8 এর এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানিয়ে দেবার। ইনফ্যাক্ট যদি ভয়ঙ্কর কোনো ব্যাপার থাকে যেটা শুধুমাত্র আপনার ভুলের কারণে হয়েছে, সেই ভুলটা সবার কাছে পৌঁছে দেবার, যাতে করে প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যায় ভূতের ব্যাপারে। ইন দ্য মিন টাইম আপনি কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামটি সেটি লিখে আমাদেরকে SMS করবেন এন্ড ফেসবুকে আমাদেরকে কমেন্ট করবেন। যদি ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে চলে যেতে হবে সরাসরি এশিয়ান রেডিও। আমাদের সেখানটা যে ফ্যান পেজ রয়েছে ফেসবুকে, সেখানে অবশ্যই সেটার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/Asian Radio। সেখানটা যাবেন এবং আপনার যে পোস্টটি একেবারে সরাসরি শুরুতে দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সেটি পড়ে দেবার এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। SMS মাধ্যমে SMS যদি আমাদেরকে করতে চান, আপনার আজকের এই শোটা আপনার থেকে কেমন লাগছে, ঘটনাগুলো কেমন লাগছে, সেই মতামত যদি আপনার পাঠাতে চান আমাদের কাছে লিখুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 223 নাম্বারটিতে। আর আপনি চাইলে আমাদের সাথে ইমেলও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো ঘটনা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, তবে সেটা যদি অনেক বেশি ভয়ঙ্কর হয় অনেক বেশি ভালো হবে। ভৌতিক 90.8@gmail.com। এটা আমরা চেষ্টা করেছিলাম গত সপ্তাহে। আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমরা শ্মশান ঘাট, লাশ, অ্যাম্বুলেন্স, কবরস্থানের গল্প রাখি। আমরা এই এপিসোডে হয়তো দুই একটা এরকম গল্প পাবো, বা যাদের সাথে এ ধরনের ঘটনা রয়েছে নিজের কালেকশনে তাদেরকে বলবো অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিন। আমরা সেটি রিড আউট করবার চেষ্টা করবো। সেটার জন্য চলে যাবেন facebook.com/ভৌতিক 90.8। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। সরাসরি আমরা প্রথম গল্পটাতে চলে যাবো। এই গল্পটা শুনে আমরা ফিরছি একটু পর আপনার কমেন্ট এবং SMS গুলো নিয়ে। আমি ওমর ফারুক, আগারগাঁও থেকে। আমার যে ঘটনা তা আমার গ্রামের বাড়িতে ঘটা। এটা 2014 সালের ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার পাশের গ্রামে কোনো একটা ছেলে ফাঁসি দিয়ে মারা গেছে। ছেলেটা ছিল আমার বন্ধু, তাই আমি দেখতে চাই। ওকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পরে পুলিশ এসে তার লাশ নিয়ে চলে যায়। আমি বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর আমার মা বলল, এইসব লাশ দেখলে ঘরে গোসল করে ঢুকতে হয়। আমি আবার এসবে বিশ্বাস করি না, তাই মায়ের কথা না শুনেই ঘরে চলে যাই। তারপর রাত হয়ে গেল। আমি প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ কাঁদছে। আমি উঠে গেলাম, দেখলাম আমার অন্য একটা বন্ধু। আমি বললাম, দোস্ত তুই এত রাতে? ও কিছুই বলছে না, কেঁদেই চলছে। তারপর আমি মোবাইল দেখলাম তখন সময় 10:35। তো আমি এটাকে স্বাভাবিক ভাবি নেই। তারপর আমি বললাম, আয় আমার সাথে ঘুমা, কাল শুনবো তোর কথা। ও কিছু না বলে বেরিয়ে গেল। আমিও তার পিছে পিছে যাই আর বলছি, দোস্ত দাঁড়া, কি হয়েছে কথা শোন। বলে রাখা ভালো যে আমাদের এলাকায় একটা শ্মশান আছে যেখানে হিন্দুরা মরলে পোড়ানো হয়। আমি হঠাৎ দেখলাম ও অন্ধকারে মিলিয়ে গেল। ভাবলাম ও চড়ে চড়ে হাঁটছে, তাই হয়তো ওকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যখন দেখলাম ওই শ্মশানে, তখন আমি ভয়ে পুরো কাঁপতে শুরু করলাম। কারণ এটা ছিল এমন একটা শ্মশান যেখানে মানুষ দিনেও চায় না। সবচেয়ে বড় ব্যাপার হলো ওই শ্মশান ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আর আমার বন্ধু যে ওখানে গেল, সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। যাই হোক, আমি তো ভয়ে কাঁপছি। হঠাৎ দেখি আমার থেকে কয়েক হাত দূরে কেউ দাঁড়িয়ে আছে, তাও আমাকে পিছ করে।
আমি ভাবলাম হয়তো ও হবে। আমি বললাম, তুই এখানে নিয়ে এলি কেন, আর গেলি বা কোথায়? ওর কোনো কথা নেই। আমি ওর গায়ে ধরে ওকে আমার দিকে ফিরালাম। তখন আমি যা দেখলাম তা মনে হলে আজও আমার জ্বর এসে যায় গায়ে। দেখলাম ওই ফাঁসি দেওয়ার ছেলেটা দাঁড়িয়ে আছে। এ দেখে আমি তো মরার মতো হয়ে গেলাম। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত দেয়। দেখি আমার পরিচিত একজন হিন্দু লোক। তখন চারিদিকে ফজরের আজান দিচ্ছে। আমি অজ্ঞান হয়ে পড়ি। ওই লোক আমাকে তার বাসায় নিয়ে আমার বাবা মাকে খবর দেয়। বাবা আমাকে হাসপাতাল নিয়ে যায়। 2 দিন পর আমার জ্ঞান ফিরে। আমি সবার সাথে শেয়ার করছি। ধন্যবাদ ভাইয়া, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা প্রথম গল্পটা শুনে ফেললাম, যেটি আপনাদের ভেতর থেকে আমাদেরকে একজন ইমেইল করেছিল, এবং সেটার জন্য অবশ্যই আপনি যদি আমাদেরকে ইমেইল করতে চান তাহলে অবশ্যই আমাদের ভৌতিকের যে ইমেইলটি রয়েছে সেখানে আপনার ঘটনাগুলো আমাদেরকে ইমেইল করবেন। চাইলে আপনি কিন্তু ভয়েস রেকর্ড করে আমাদেরকে সেন্ড করতে পারেন, এবং যারা যারা আমাদেরকে সেখানটায় গল্প লিখে পাঠাচ্ছেন, কেউ কেউ রয়েছেন যাদের গল্পগুলো খুব বেশি রকমের সুন্দর, হয়তোবা আমাদের বোধগম্যের ভেতরে থাকবে, হয়তো শ্রোতাদের মধ্যে অনেকেই বুঝতে পারবে না। তো প্লিজ আপনারা একটু এমন ভাবে গল্পগুলো লিখে পাঠাবেন যাতে করে সেটি বোধগম্য হয় এবং ধারাবাহিকতা থাকে। অলরাইট, আমাদেরকে কমেন্ট করছেন ফেসবুকের পেজে অনেকেই। আপনি চাইলে কমেন্ট করতে পারেন facebook.com/asian radio সেই ঠিকানা, এবং সেখানে মোস্তাফিজুর রহমান লিখেছেন একা শুনছেন আপনি। ওকে, রেখেছেন আমাদেরকে সবুজ মিয়া, আমি তোমাদের সাথে রয়েছে। আবু সিদ্দিক বলছে আমার গল্পগুলো অনেক ভালো লাগে, আবার কিছু গল্প রয়েছে। অবশ্যই এই যেখানে আপনি কমেন্ট করেছেন তার উপরেই দেখবেন যে ভৌতিকের একটি পেজের লিংক দেওয়া রয়েছে। সেই লিংকে আপনি চাইলে আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন, আমরা সেটি অনিয়ার করবার চেষ্টা করবো। আনামুল হক রয়েছেন, সবুজ মিয়া, সালাউদ্দিন আহমেদ রয়েছেন। আজ কেন জানি অন্য দিনের চেয়ে ভালো লাগছে। আচ্ছা, লাভ ইউ ভাইয়া। ওকে, রয়েছেন আমাদের সাথে হারুনুর রহমান আরিয়ান, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে মাসুম আহমেদ। উনি 22 মিনিট আগে লিখেছেন যে আমি 3 ভাই মন সাগর আর জিতু তালুকদার মিলে একসাথে আপনাদের এপিসোড গুলো আপনি শুনে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই অনুপ্রেরণা হয়তো আমাদেরকে আরো অনেক দূরে নিয়ে যাবে, এবং কেউ কেউ আমাদেরকে বিদেশ থেকে শুনছেন, আমাদের কমেন্ট করছেন SMS মাধ্যমে। হয়তোবা আপনি চাইলে লিখতে পারেন, লিখে ফেলতে পারেন AR স্পেস আপনার নাম, ঠিকানা এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। এবং যারা যারা আমাদেরকে asianradio908.com এর এই পেজ থেকে বিদেশ থেকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাবো এই মুহূর্তে SMS মাধ্যমে। অসংখ্য বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে SMS করেছে, লিখেছে আমাকে রাসিফ গাজীপুর থেকে ছোট ভাই রাহানের সাথে শুনছে, খুব ভয় পাচ্ছে। জিন আছে আমাদের সাথে ফ্রম যাত্রাবাড়ি থেকে। ভাইয়া আচ্ছা, আমি এই প্রোগ্রামটা শুনছি, অনেক ভালো লাগছে আপনার লিখেছে। শামীম আছে আমাদের সাথে উত্তরাখণ্ড থেকে। আমি এতটা অনেক ভয় পাচ্ছি, আর আরো অনেক ভয়ঙ্কর ঘটনা তার কাছে আছে, ফোন নাম্বার দিয়েছে। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে আছে নয়ন শান্তা মুন্সিগঞ্জ থেকে। ফিরোজ ভাই, আমি তোমাদের সাথে আছি। আচ্ছা, অনেক ভালোবাসা আমাদের এই ভৌতিক 90.8 কে, এমনটাই লিখেছে। আলিফ খান আছে আমাদের সাথে মুক্তারপুর, আচ্ছা মুন্সিগঞ্জ থেকে। ভয় লাগছে না, আরো ভয় পেতে চাই। আমরা নিশ্চয়ই চেষ্টা করছি আপনাদের জন্য আরো ভয় পাইয়ে দিতে আপনাদেরকে, লিখেছে। সাবিহা নরসিংদী থেকে, আজকে অনেক ভালো কিছু চাচ্ছে আমাদের কাছ থেকে, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। আমাদের সাথে আজাদ আছে, আজাদ ফ্রম আশকোনা থেকে। দিস প্রোগ্রাম ইজ বেস্ট, এমনটা লিখেছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুটি। আমরা ঠিক এই মুহূর্তে আরেকটি ঘটনা শুনে ফেলবো, এবং এই ঘটনাটা শুনে আমরা কিন্তু চলে আসবো আপনার SMS এবং কমেন্ট গুলো নিয়ে। আপনারা যারা স্টুডিওতে এসে সরাসরি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তারা অবশ্যই সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8, অর্থাৎ ভৌতিক 90.8 এর শর্ট ফর্ম B90.8, সেটি লিখে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। মোহাম্মদ তাইজুল ইসলাম, বাগেরহাট, 2005 সালের ঘটনা। লেখা ভুল হলে ক্ষমা করে দিবেন। শুরু করি। আমার আব্বু নতুন মিষ্টির দোকান দিছে। আমার মিষ্টি বানানো দেখার খুব ইচ্ছা। আমার আব্বুকে বললাম আমি মিষ্টি বানানো দেখব। আব্বু বলল, মিষ্টি তো রাতে বানানো হয়, তোর যাওয়া লাগবে না। আমি আব্বুকে বললাম আমি সন্ধ্যায় দোকানে চলে যাব। আব্বু বলল,
মিষ্টি বানাতে রাত 12টা থেকে 1টা বাজে। যদি থাকতে পারো তাহলে আইসো। আমি তো খুব খুশি মিষ্টি বানানো দেখব। সন্ধ্যার আগেই লাইট নিয়ে চলে গেলাম দোকানে। রাতে মিষ্টি বানানো দেখলাম, মিষ্টি খাইলামও, কিন্তু সব মিষ্টি বানানো শেষ হয়নি। তার আগেই আমার ঘুম আসতেছে। আব্বুকে বললাম আমি বাড়ি চলে যাই। আব্বু বলল, তুই একা একা কিভাবে যাবি? আমি বললাম লাইট আছে, যাইতে পারবো। আব্বু বলল, যাইতে পারলে যাও। আগেই বলি, দোকান থেকে আমাদের বাড়ি 7 থেকে 10 কিলোমিটারের পথ। আমি রওনা দেওয়ার আগেই আব্বু বলল, বাড়ি যাবি যখন কিছু মিষ্টি নিয়ে যা, কারণ আমার ছোট বোন, দাদি, মা সবাই বাড়িতে আছে, এজন্য। আমি রওনা দিলাম। আমার এক হাতে লাইট আর এক হাতে মিষ্টির প্যাকেট। হাঁটতে হাঁটতে অনেকটা সামনে চলে গেছি। হঠাৎ আমার লাইট জ্বলছে না। রাস্তার এক পাশে বাঁশ গাছ আর এক পাশে তাল গাছ। রাস্তাটা অন্ধকার। আকাশের দিকে তাকাতেই যা দেখলাম, তাল গাছের উপরে 1 পা আর বাঁশ গাছের উপরে 1 পা। রাস্তার বাম পাশে ছোট একটা খাল। খালের ওই পাশে তাল গাছ, ডান পাশে বাঁশ গাছ। একটু সামনে যেতেই আমার মনে হলো আমি উপরের দিকে চলে যাচ্ছি। আর এমন ভাবে খালের ভেতরে পড়লাম, মাথা নিচে পা উপরে, মানে মাথা খালের ভেতরে আগে পড়ে, পা পরে পড়েছে। তারপরে আমি 20 থেকে 25 মিনিট কি হয়েছে আমি কিছুই বলতে পারছি না। 20 থেকে 25 মিনিট পর আমার জ্ঞান ফিরল। তখন আমি ওই খান থেকে আরো অনেক সামনে একটা অচেনা লোক আমার পাশে বসে আছে। আমি চোখ খুললাম। তাকে দেখে ভয় লাগছে, আবার একটু ভালো লাগছে। ওই লোক আমার কাছে জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? তুমি এখানে পড়ে আছো কেন? তখন আমি যে কি বলবো, আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ভয়ে। আবার ওই লোকের চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। ওই লোক বলল, তুমি কোন দিকে যাবা? আমি বললাম এই দিকে, মানে আমার বাড়ির দিকে। আমি আশ্চর্য হয়ে দেখলাম, আমি তখন সামনে যেতেই আমার লাইট ঠিক চলছে। আবার পেছনের দিকে লাইট মেরে দেখি ওই লোকটি নেই। আরো বেশি আশ্চর্য হলাম। মিষ্টির প্যাকেট যেমন দিয়েছে দোকান থেকে তেমনই আছে, কিন্তু মিষ্টি নেই। আজও সেই লোকটাকে আমি খুঁজি, কিন্তু সামনে আর বাঁধল না ওই লোকটি। এই ছিল আমার ঘটনা, নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আরো একটি ঘটনা শুনে ফেললাম। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছি ভৌতিক 90.8 নিয়ে। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার সাথে রাত 2টো পর্যন্ত থাকবার জন্য এবং আপনাকে এমন কিছু ঘটনা শোনানোর জন্য যে ঘটনাগুলো সত্যিকার অর্থে অনেক বেশি মানুষের মনে ভয়ের শিহরণ তৈরি করে ফেলে। আমাদেরকে কমেন্ট করবেন, সেটার জন্য facebook.com/HNRadio সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং সেখানে ভূত রিলেটেড যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন যাতে করে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। অনেকে আমাদের সাথে রয়েছেন সেই পেজে। আমরা সেই পেজের কমেন্ট গুলো নিতে নিতে ঠিক এই মুহূর্তে আমরা কিছু SMS নিয়ে নিতে চাই। আজকের শো আপনার থেকে কেমন আছে, ঘটনাগুলো কেমন ভয়ঙ্কর, না আরো ভয় পেতে চান, সেই মতামত আমাদের কাছে লিখে পাঠান। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আপনার সাথে ঘটেছে অথবা আপনার আশেপাশে কোনো মাধ্যম থেকে আপনি শুনেছেন এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা আপনার জানা থাকলে আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8। সেখানে ইনবক্সে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দিবেন, তেমনটাই আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে MD সাবু আছে আমাদের সাথে, অনু আছে আমাদের সাথে খিলগাঁও থেকে। ভাইয়া দোয়া করবেন প্লিজ। আচ্ছা, একটা প্রার্থনা যাচ্ছে। আমাদের সাথে আছে TM আবির হোসেন, ঢাকা থেকে, গ্রিন রোড থেকে লিখেছে, অনেক ভয় পাচ্ছে কিন্তু ভালো লাগছে। সঞ্জু আছে আমাদের
সুজন ঘোষ আছে আমাদের সাথে, শুনছে খুব সুন্দর হচ্ছে আমরা লিখেছে। রোজ রামপুরা থেকে আমাদের সাথে আছে, স্টোরিটা অসাম ছিল, সে ক্লাস 8 পড়ে আমাদের লিখেছে। তামান্না আছে কুরিল থেকে আমাদের সাথে। তামিম লিখেছে তিনি আর তার ওয়াইফ জেসমিন আমাদেরকে শুনছে, প্রথম গল্পটা অনেক ভালো লাগছে। মেহেদি হাসান রাব্বানি আমাদের সাথে আছে লক্ষ্মীপুর থেকে। তুলনা আছে আমাদের সাথে, তুলনা হাসান রাব্বানি লক্ষ্মীপুর থেকে শুনছে আছে আমাদের সাথে। তুলনা সিনহা তুলা মিরপুর থেকে শুনছে, আমি তোমাদের শোটা নিয়মিত শুনে অনেক ভালো লাগছে, এমনটাই লিখেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য। facebook.com/asianradio এই ঠিকানা আমাদের সাথে জয়েন করেছেন সাকিব হাসান। তিনি বলছেন যে মাহার বাজার থেকে বলছি এবং ভৌতিক আপনি শুনছেন, অবশ্যই সাথে থাকবার জন্য ধন্যবাদ। আপনি লিখেছেন যে ভয়কে জয় করতে চান, অবশ্যই তাদের জন্য আমাদের এই ভৌতিক শোটা মূলত। আতাউর রহমান লিখেছেন খুব ভালো লাগছে। এস রহমান শান্ত লিখেছেন অসাম ভাইয়া। ওকে, অপূর্ব সরকার আমাদের সাথে রয়েছেন, তিনি লিখছেন যে অধীর আগ্রহের অবসান ঘটলো ভৌতিক দিয়ে। অবশ্যই আপনাদের এই কথাগুলো আমাদেরকে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আরেকটা ঘটনা আমরা শুনবো এবং এই ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদেরকে ইনবক্স করেন, সেই ঘটনাগুলো আমরা পড়ে শোনানোর চেষ্টা করি। আপনার সাথে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করুন facebook.com/ভৌতিক90.8 এই অ্যাড্রেসে। ভাইয়া, আমার নাম মুন্নি আক্তার। গল্পটা নানির কাছ থেকে শোনা। ঘটনাটি তাকে নিয়ে। একদিন মাঝরাতে নানি হাতে বাতি নিয়ে বাইরে বের হলো, কারণ গ্রামের বাড়িতে টয়লেট বাইরে থাকে একটু দূরে। আমার নানির ঘরের সামনেই খোলা জায়গা, আমার নানির ঘরের সামনেই খাল আছে। বের হয়ে দেখে তার এক চাচা সেই রাতে মাছ ধরছে। সে তার চাচার কাছে গিয়ে প্রশ্ন করছে, চাচা, আপনি এত রাতে মাছ ধরছেন কেন? কিন্তু তার চাচা কোনো উত্তর দিল না। সে এক পা সামনে যায়, তার চাচা 2 পা পিছনে যায়। এভাবে এক সময় নানি দেখতে পেল সে বাসা থেকে অনেকটা দূরে চলে আসছে। তার তখন ভয় লাগলো। সে মুহূর্তে অন্যদিকে ঘুরে আসছিল। সে আর তখন আসতে পারছে না। নানি হঠাৎ করে পড়ে গেল। পড়ে গিয়ে কিছু বলতে পারছে না, কাউকে ডাকতেও পারছিল না, তবে হাত পা ছুড়ে নড়াচড়া করছিল। সেই শব্দ শুনে তার বাবা বের হলো। তার বাবা এই অবস্থা দেখে সে অনেক দোয়া পড়া শুরু করলো। ফাইনালি তাকে ছেড়ে দেয়। কিন্তু নানির এই সমস্যা এখনো হয়। নানি এখনো মাঝে মাঝে পড়ে যায়। আমার সামনে অনেকবার হয়েছে এটা। যখন এটা আসে তখন নানি জ্ঞান হারিয়ে ফেলে। আধা ঘন্টা পর তার জ্ঞান ফিরে, কিন্তু জ্ঞান ফেরার পর কার সাথে যেন কথা বলে আর হাসতে থাকে। সে চলে গেলে নানির কিছুই মনে থাকে না। তাকে কবিরাজ দেখানো হয়, কিন্তু কবিরাজ কিছু করতে পারছে না। সে নানির কোনো ক্ষতি করে না, তবে তাকে সরাতে চাইলে ক্ষতি করবে বলে এমনটাই জানা যাচ্ছে। ভাইয়া, ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আমরা চেষ্টা করছি সেই সব গল্পগুলো আপনাদের ভেতর থেকে সেই সব গল্পগুলো সিলেক্ট করে অডিয়ার করবার জন্য, যেসব গল্প আমাদের কাছে ভালো লাগছে। এবং কিছু কিছু গল্প খুব ভয়াবহ রকমের গল্প এবং মাঝে মধ্যে আমাদের কাছে মনে হয় যে বানানো গল্প, সেই গল্পগুলো সত্যিকার অর্থে আমরা অডিয়ার করতে পারছি না। শুধু শুধু কেউ কেউ আমাদেরকে অন্যান্য ওয়েবসাইট থেকে কালেক্ট করে দিচ্ছেন এবং কেউ কেউ গল্প পাঠাচ্ছেন অন্যান্য স্টেশনে, যেসব গল্প অলরেডি প্রচার হয়ে গেছে এরকম গল্প। তাদেরকে বলছি প্লিজ এ ধরনের কাজ করতে যাবে না, বিকজ আমরা একেবারে নতুন গল্প নিয়ে আর নতুন একটা ফ্লেভার নিয়ে সম্পূর্ণ নতুন স্টাইলের ভৌতিক নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত। শুধুমাত্র আপনার সহযোগিতা যদি আমাদের সাথে থাকে তাহলে হয়তো আমাদের পথ চলাটা আরো বেশি সুন্দর হবে। facebook.com/asianradio সেই অ্যাড্রেসে আমাদেরকে লিখেছেন KM শাকির, লিখেছেন অসাম লাগছে আপনার কাছে। ওকে, রাজ জকি লিখেছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন লিখেছেন ভৌতিক 90.8 ভৌতিক ঘটনা যদি প্রতিদিন হতো। অলরাইট, প্রতিদিন হলে হয়তো খুব বেশি একটা ভালো লাগতো না আপনার কাছে।
আছে। ইব্রাহিম খান আলিফ লিখেছেন আমাদেরকে, আমাদের অনেক স্টোরি আছে অবশ্যই। তাহলে আপনি যেখানে কমেন্ট করেছেন তার উপরে দেখবেন একটি ভৌতিক পেজের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে সেই স্টোরিগুলো লিখে পাঠিয়ে দিন। এবং যদি আপনি চান সরাসরি স্টুডিওতে এসে বলবেন, তাহলে আপনার জন্য একটি রুলস রয়েছে, সিম্পল একটি রুলস, যেটা ভেতর দিয়ে আপনাকে যেতে হবে, লিখে ফেলতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আর নিলয় আমাদেরকে শুনছেন ফেসবুক থেকে শুনছেন আরো অনেকগুলো বন্ধু। এই মুহূর্তে SMS মাধ্যমে চলে যেতে চাই আমরা। বন্ধুরা, আপনাদের মতামত আমাদেরকে লিখে জানিয়ে দিন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে শাওন, প্রথম ঘটনাটা খুব ভালো ছিল, এমন গল্প আরো চাই, এমনটা লিখেছে। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি আপনাদেরকে। রাবেয়া টঙ্গী থেকে লিখেছে গল্পগুলো খুব ভালো লাগছে, আমি একা একা শুনছি। আমাদেরকে লিখেছে এমডি হাসান খান কাওলা বাজার থেকে, হাসান লিখেছে কাওলা বাজার থেকে, ওয়েলকাম করছে আমাদেরকে ভৌতিক 90.8 কে, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমাদেরকে লিখেছে রানা ফ্রম গোবিন্দ্রপুর শনির আখড়া থেকে ঢাকা, আজকের গল্পগুলো অনেক ভালো লাগছে আমরা লিখেছে। জুলি আছে আমাদের সাথে বংশাল থেকে, খুব ভালো লাগছে। শায়লা ফ্রম কাপাসিয়া থেকে আমাদের সাথে আছে, খুব ভয় লাগছে আমরা লিখেছে। আবির হাসান নারায়ণগঞ্জ থেকে লিখেছে ভাইয়া আমি একা একা শুনছি, আমার খুব ভালো লাগছে লিখেছে। আমাদেরকে শীতুল আছে আমাদের সাথে, আমি শীতুল আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, তিনি আমাদের নতুন বন্ধু, আমরা লিখেছে আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। মেহেদি আছে আমাদের সাথে, তুলনা আছে আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে, নাম হচ্ছে কুইন। রিয়া আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, লিখেছে অনেক ভালো লাগছে আছে আমাদের সাথে। আলিউল আছে আমাদের সাথে, রিপন আছে আমাদের সাথে, মামুন মিরপুর 1 নম্বর থেকে লিখেছে ফিরোজ ভাইয়া অনেক ভালো লাগছে ভৌতিক 90.8 এটাই জানিয়েছে। আলিরাজ আছে আমাদের সাথে, নিপা ঢাকা থেকে ভাইয়া আচ্ছা ভয় পাই আপনাদের, আচ্ছা ভয় পাচ্ছে এমনটাই গল্পগুলা শুনছে, থ্যাঙ্কস জানিয়েছে। কলি চৌধুরী আছে আমাদের সাথে হাটহাজারি থেকে, শুনছে অনেক ভালো লাগছে তার। ফেসবুকের ডিউটি আরো একবার মনে করিয়ে দিতে চাই, facebook.com/asianradio, সেই অ্যাড্রেসে পোস্টটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আমি মনিরুজ্জামান মনির, আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2008 সালের। তখন আমি তৃতীয়বারের মতো ঢাকায় আসছি। আমি এসেছিলাম আমার বাবার কাছে, আমার দেশের বাড়ি দিনাজপুর। ঘটনাটি ঢাকায় আসার পর ঘটে। যেদিন ঘটেছিল সেদিন বুধবার। ঘটনাটি হলো এরকম, বাবা ডাকে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি ও আমার বাবা যখন একত্রে বসেছিলাম তখন আমার প্রস্রাবের চাপ পড়ে যায়। তো আমি প্রস্রাব করার জন্য বাথরুমে যাই। তো যখন আমি বাথরুমে যাই তখন সময় 11:30 কিংবা 11:35 বেজেছিল। ঠিক তখন আমি দেখলাম বাথরুম থেকে আমার বাবা গোসল করে বের হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি তো রুমে আমার বাবার সাথে বসেছিলাম। তো বাবা কখন গোসল করতে আসলো? তো আমি আমার বাবাকে বললাম, বাবা তুমি তো রুমে ছিলে, বাথরুমে কখন আসলে? আমার বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছ? আমি বললাম, কেন বাবা? বাবা বলল, আমি যখন ডিউটি থেকে এসেছি তখন তুমি ঘুমিয়েছিলে, তাই তোমাকে ডাকিনি। আমি বললাম, তুমি কখন এসেছ? বাবা বলল, 11টার দিকে। আমি ভয় পেয়ে দৌড়ে রুমে গেলাম। দেখলাম রুমে কেউ নেই। আমি বাবাকে পরে সব খুলে বললাম। বাবা বলল, তুমি যা দেখেছ তা পুরোটা স্বপ্ন। আমি বললাম, এটা কোনো স্বপ্ন ছিল না বাবা, নিশ্চয়ই কেউ তোমার রূপে এসেছিল আমাদের রুমে। এই ছিল আমার ঘটনা। স্বাগত জানাচ্ছি আপনাকে আরো একটি বার ভৌতিক 90.8-এ। আমি ফিরোজ খান অ্যান্ড কনক আছে আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। আপনি চাইলে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন।
লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে আমাদেরকে কলি চৌধুরী যাত্রাবাড়ি থেকে। আশা করি আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগবে। আমরা লিখেছি আমাদের সাথে আছে রাসিফ গাজীপুর থেকে। যারা ঘটনাগুলো পাঠায় তোমরা কি তাদের কাছে কোনো প্রুফ চাও কিনা? আমার এই ব্যাপারটা একটু সিরিয়াস একটা ব্যাপার। অনেকেই ঘটনা পাঠাচ্ছে এবং যারা যারা আমাদের স্টুডিওতে সরাসরি আসছে তারা ইনফ্যাক্ট তাবিজ নিয়ে আসছে এবং কেউ কেউ তার ভেতরে যতগুলো তাবিজ রয়েছে আমাদেরকে খুলে খুলে দেখিয়েছেন। ইনফ্যাক্ট কেউ কেউ বিভিন্ন লেখা নিয়ে ঘুরে থাকে শুধুমাত্র ওই ব্ল্যাক ম্যাজিকের কিছু পেপার, যে পেপারগুলো থেকে হয়তোবা যে পেপারগুলোর জন্য নিজের ভেতরে একটা নিরাপত্তা কিংবা স্বস্তি কাজ করে। এটা যার যার ব্যাপার, তবে আমরা মনে প্রাণে আশা করছি আপনি সত্য ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন। রাহেল লিখেছে ওয়ারি থেকে দিস প্রোগ্রাম ইজ বেস্ট, লাশের ঘটনা শুনতে চাই। আমরা চেষ্টা করছি আপনাদেরকে। ইয়াকুব আছে মিরপুর 2 নম্বর থেকে। হ্যালো আমাদের জানিয়েছে কেমন আছে, ঘটনাগুলো অনেক ভালো লাগছে, আরো ভয় পেতে চাই। আমরা চেষ্টা করছি আপনাদেরকে। লিখেছে আমাদেরকে জুয়েল আছে আমাদের সাথে ঢাকা থেকে। আমাদের সাথে আছে এমডি শাওন সোহেল জেমস লিখেছে কুমিল্লা থেকে। ভাইয়া গল্পগুলো ভালো লাগছে। ফেরদৌস আছে আমাদের সাথে ঢাকা থেকে। হাসান ফোন নম্বর দিয়েছে, লিখেছে এই প্রোগ্রামকে সে অনেক অনেক ভালোবাসে। আমরা লিখেছে জুয়েল রান আছে আমাদের সাথে বিক্রমপুর থেকে। ভাইয়া আমি তোমাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। লিখেছে শান্ত সাবার থেকে। ভাইয়া আজকে খুব এনজয় করছি। মনসুর রহমান আছে আমাদের সাথে রাজশাহী থেকে। ভাইয়া অনেক ভালো লাগছে আপনাদেরকে শুনতে। অন্তরা আছে আমাদের সাথে। গল্পগুলো গুলশান 2 নম্বর থেকে শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা রিয়াজ ঢাকা থেকে। একা একা শুনছি, খুব ভয় লাগছে। শাকিব ইসলাম আছে আমাদের সাথে। খুব ভয় লাগছে, আরো ভালো লাগছে, এমনটাই লিখেছে আমাদেরকে। আর অবশ্যই আমাদেরকে ফেসবুকে লিখবেন facebook.com/Asian Radio, সেই ঠিকানা। আমাদেরকে তনু শুনছেন, ওকে রয়েছে আপনার সাথে রাকিবুল ইসলাম। ভাই অনেক ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম। আমি আর আমার ছোট বোন শুনছি আপনাদের রামপুরা থেকে। ওকে, আমাদেরকে আরো অনেকগুলো বন্ধু শুনছেন। এবং একজন লিখেছেন আব্দুল্লাহ আল মেহেদি, হিম শীতল করা গা কাঁপানো গল্প। থ্যাংক ইউ সো মাচ। মুস্তাফিজুর রহমান লিখেছেন ভাই আমি প্রতি সপ্তাহে তোমাদেরকে শুনি, আজও শুনবো। আচ্ছা, আপনি এই কমেন্টটি খুব সম্ভবত অনেক আগে করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে আরেকটা স্টোরি শুনবো এবং এর পরপর কিন্তু শ্রোতাদেরকে নিয়ে আমি ফিরছি। অফকোর্স আমাদের সাথে থাকবেন, শুনতে থাকবেন এশিয়ান রেডিও 90.8 FM। শাহরিয়া নাদিম সুমন, চাঁদপুর। ভাইয়া আমার যে ঘটনা তা আমার এক ভাইয়ের সাথে ঘটা। আমার ভাইয়ার নাম মাসুদ। তার প্রিয় শখ ছিল মাছ ধরা। তো ও একদিন মাছ ধরতে বের হয়েছে। ও ছিল খুব সাহসী। তো আমাদের এলাকায় একটা পুরনো মসজিদ আছে, সেখানে রাতে কেউ ভয়ে যায় না। তো ও ওখানে গেল মাছ ধরতে। হঠাৎ সে দেখে ওর পেছনে একটা বিড়াল খুব জোরে জোরে চিৎকার করছে। আবার ওই রাস্তার পাশেই ছিল বাঁশ ঝাড়। তো ও দেখছে বাঁশগুলো খুব নড়ছে, যেন ঝড় হচ্ছে। তখন ও কিছুটা বুঝতে পারে যে কি হতে যাচ্ছে, তাই ও ওই বিড়ালটাকে খুব তাড়া করল। পরে বিড়ালটা চলে গেল। একটা কথা, তখন ছিল রাত 12টা। তো ও কিছু দূর যাওয়ার পর দেখলো একটা মহিলা, যার কোলে একটা বাচ্চা। তো এটা দেখে ও ভাবছে হয়তো কোনো মহিলা বিপদে পড়েছে বা কিছু। তো ওই দিন ও যেহেতু ভয় পেয়েছে, তাই সে আর মাছ না ধরে বাড়ি রওনা হলো। তো ও যখন ওই মহিলাটার নিকট গেল, দেখল যে মহিলাটার চেহারা কিছুটা ভয়ঙ্কর এবং তার মাথায় কোনো চুল নাই। তা দেখে ও পুরোই ভয় পেয়ে যায়। তাই ও তাড়াতাড়ি হাঁটা শুরু করে, কিন্তু ও দেখে ওই মহিলাটা ওর পিছে পিছে আসছে। ও যতই জোরে হাঁটছে, ওই মহিলাটা ততই তাড়াতাড়ি হাঁটছে। তারপর একটা কালভার্ট এর কাছে এসে ও দেখে ওই মহিলাটি তার বাচ্চাকে ফেলে দিয়েছে। তা দেখে ও পুরো দৌড় দিল। ওই মহিলাও পেছনে যাচ্ছে। তখন ও দৌড়ে বাড়ি এসে পৌঁছে জোরে চিৎকার করে। তখন সবাই বেরিয়ে আসে, কিন্তু দেখা গেল সবাই আসা মাত্র ওই মহিলাটার নেই। এ দেখে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপর কয়েকদিন সে খুব অসুস্থ ছিল।
ধন্যবাদ ভাইয়া, ভালো লাগলে পড়ে শোনাবেন। আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম, আর যে কনক রয়েছে আপনার সাথে এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে ভৌতিক 90.8 নিয়ে। অফকোর্স আপনি চাইলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন facebook.com/Asian Radio সেই ঠিকানায়। এবং হারুনুর রশিদ আরিয়ান উনি আমাদেরকে সেখানে লিখেছেন যে আমি আরিয়ান ভৌতিক FM এর একটি প্রিয় অনুষ্ঠান আপনি লিখেছেন। হ্যাঁ, এশিয়ান রেডিওকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান প্রচার করবার জন্য, থ্যাংক ইউ। মাসুম আহমেদ লিখেছেন আমি এবং আমার 3 ভাই মুন, সাগর, জিতু তালুকদার সবাই একসাথে শুনছেন। শেখ আব্দুল্লাহ মামুন লিখেছেন দ্বিতীয় গল্পটা ভালো লেগেছে। অলরাইট, শেখ আব্দুল্লাহ মামুনের সাথে আমারও অবশ্য মিলে গেল ব্যাপারটা, কারণ দ্বিতীয় গল্পটা আমার কাছেও খুব ভয়ঙ্কর মনে হয়েছে এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে খুব একটা প্রশ্ন ছিল না। সো যেহেতু ভূতের গল্প, ইনফ্যাক্ট কেউ কেউ বলে যে সবাই শুধু এই জিনিসটার গল্পই শুনেছি, নো ওয়ান ফেস দ্যাট শিট। এনিওয়েজ, আমরা তাহলে সেসব ব্যাপার নিয়ে হয়তো বা খুব একটা আলোচনা করবো না, আমরা শুধু পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করবো রাত 2টো পর্যন্ত। এমডি সবুজ মিয়া রয়েছেন আমাদের সাথে, এমডি আব্দুল্লাহ ভুইয়া, নেহাল লিখেছেন ফার্স্ট গল্পটা অস্থির লাগলো ভাইয়া, এই মাত্র আপনাদেরকে শুনলাম। ওকে, মানিকগঞ্জ থেকে আমাদেরকে একজন লিখেছেন সাজ্জাদ পালোয়ান লিখেছেন ভয় পেয়েছি ভাই, আরো ভয় পেতে চাই। ওকে, অবশ্যই ভয়ের অবশ্য কোনো ঠিক শেষ নেই, যেমনটা করে ভালোর কোনো শেষ নেই। সো আমরা ট্রাই করবো আরো বেশি ভয়ঙ্কর গল্প শোনানোর জন্য। আপনার মতামত আমাদেরকে এসএমএস এর মাধ্যমে লিখে জানা দিতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আপনার সাথে ঘটে যাওয়া অথবা কোনো মাধ্যম থেকে যদি আপনার কাছে জানা শোনা থাকে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা, সেটা আপনি আমাদেরকে লিখে জানা দিতে পারেন www.facebook.com/bhautik90.8 সেখানে এসে ইনবক্সে আপনার ঘটনাটি বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন, নিশ্চয়ই আমরা অন এয়ার করার চেষ্টা করব। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। সামিয়া আছে আমাদের সাথে বনানী থেকে, লিখেছে তিনি আমাদের সাথে আছে এবং কি তিনি সরাসরি ঘটনা এসে আমাদেরকে বলতে পারবে কিনা প্রশ্ন করেছে। নিশ্চয়ই অবশ্যই সেটার জন্য আপনাকে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে B90.8 আর একটা স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার। আপনি এখানে যেভাবে এসএমএসটি করেছেন, আপনি লিখেছেন আই ওয়ান্ট বি ইওর লাইভ গেস্ট। অফকোর্স আপনি লাইভ গেস্ট হতে পারবেন, বাট আপনার নাম্বারটা লিখে পাঠিয়ে দেন প্লিজ। আমাদের সাথে আছে মহিম আছে গাজীপুর থেকে, যে শুনছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আলিফ খান আছে আমাদের সাথে মুক্তারপুর থেকে, মুন্সিগঞ্জ। আচ্ছা, ঘরের অন্ধকারে একা একা শুনছি, খুব ভয় লাগছে। সাবিয়া নরসিংদী থেকে আমি আর আমার ওয়াইফ শিউলি আপনাদেরকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে সুব্রত সরকার, স্টেশন রোড টঙ্গী থেকে লিখেছে, সে শুনছে আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8-এ। আজ ফার্স্ট টাইম শুনছে, প্রথম গল্পটা তার অনেক ভালো লাগছিল এমনটা লিখে জানিয়ে দিয়েছে। আমাদেরকে লিখেছে রাসেল গুলবাগ থেকে, অনেক খুব ভয় লাগছে আমরা লিখেছে। ঢাকা থেকে আমাদের সাথে আছে সাদ, লিখেছে নিউ বন্ধু, স্বাগত জানাচ্ছে। উত্তরা থেকে আমাদের সাথে আছে মুন, অনেক ভয় পাচ্ছি তাই আচ্ছা ঘরের লাইট অফ করে আপনাদের শুনছি, অনেক ভালো লাগছে। সে আসতে যাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। শ্রোতা শুনছেন ভৌতিক 90.8। এই মুহূর্তে আমাদের সাথে একজন শ্রোতা রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো তার জীবনের ঘটনা। সবার আগে আপনি আপনার নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমি আমিমুল এহসান, এসছি ঢাকার বাড্ডা থেকে। তো আমি আজকে যে গল্পটি বলবো সেটি আমার পরিবারের ঘটে যাওয়া একটি ঘটনা। আচ্ছা, ঘটনাটা ঘটেছিল 1989 সালে। আচ্ছা, আমরা তখন থাকতাম বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে। সেখানে খাগড়াছড়ির সেনানিবাসে বাবার চাকরির সুবাদে সরকারি কোয়ার্টারে থাকতাম। তো সেখানে আমি তখন খাগড়াছড়ি গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস 10-এ পড়তাম। তা আমার ইমিডিয়েট বড় বোন এবং আমি একই ক্লাসে পড়তাম। তার এক বান্ধবী ছিল কাবেরী বড়ুয়া। তো তার সাথে তার বান্ধবীর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, প্রতিদিন একসাথে বাসায় স্কুল থেকে বাসায় আসে বা বাসা থেকে স্কুলে যায় একই সঙ্গে। তো দুজনেই সবকিছু শেয়ার করে। তো একদিন আমার বোন আমাকে বলতেছে যে কাবেরী বড়ুয়াদের বাসায় জিন থাকে। তো আসলে জিন ভূতের গল্প এটা আমরা ছোটবেলায় শুনেছি, কিন্তু আসলে বাস্তবে কখনোই দেখার সুযোগ হয়নি। তো যখনই শুনলাম যে এরকম একটা ঘটনা, আর আমার বোনটা আমি আগেই বলে নিই যে আমি আর আমার বোন দুজনে পিঠে পিঠে ভাই বোন ছিলাম। তো আমার খুব কৌতূহল হলো যে জিন কিরকম বা পরী কিরকম এটা দেখার জন্য। আচ্ছা, তারপর বললাম যে ঠিক আছে আপু, তাহলে কাবেরী আপুকে একটু
বল যে সেই জিন আমাদের বাসায় কিভাবে আনা যায়। ও ঠিকই আলাপ করেছে এবং আলাপ করার পরে বললো যে ঠিক আছে, দাওয়াত দিতে হবে। তো তাদের বাসায় মুজাফফর নামে এক ভদ্রলোক আসা যাওয়া করতো, ওই কাবেরী বড়ুয়াদের বাসায়। আচ্ছা, কাবেরী বড়ুয়ার ফাদার ছিলেন জেলা বন কর্মকর্তা। তো সেখানে মুজাফফর নামের এই ভদ্রলোক প্রায় আসা যাওয়া করতেন। কখন আসতেন কখন যেতেন এটা ঠিক বলার মতো কোনো ইয়ে ছিল না। তার যখন আসতো সে ইচ্ছে মতো আসতো, আবার ইচ্ছে মতো চলেও যেত। তো ওই লোকের এই ওয়াইফ ছিল পরি। তো যাই হোক, তো আমার আপা যখন দাওয়াত দিল যে ঠিক আছে একদিন দাওয়াত দাও, তো 2-3 দিন পরে এরকম একটা ডেট ফিক্সড করে দাওয়াত দেওয়া হলো এবং সে আসছেও। তো যেদিন আসলো সেদিন আসলে আমাদের সবার মাঝেই অনেক কৌতূহল। আমরা 6 ভাই বোন ছিলাম। আমি ভাইদের মধ্যে বড়, আমার ছোট ছোট সবাই মোটামুটি অনেকটা কৌতূহলী যে বাসায় পরি আসবে, সবাই দেখবো। আম্মা আবার সেদিন বাসাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর মেহমান আসবে যেভাবে, সেভাবে আমরা একটা প্রিপারেশন নিয়ে রাখলাম। রাত্র ঠিক 8টা কি 8:30 হবে, তখন মুজাফফর সাহেব বাসায় আসলেন। তো বাসায় এসে সবকিছু ঘুরে ঘুরে দেখলেন, তো বললেন যে বাসা তো লাইট টাইট অফ করতে হবে, নাহলে এখানে আসতে পারবে না। পরে আমরা যথারীতি লাইট টাইট অফ করলাম, করার পরে বলতেছে যে বাইরে থেকে তো একটু আলো দেখা যাচ্ছে, মানে জানালার যে গ্রিলের উপরে মানে একটু হালকা আলো আসছে, বাইরে থেকে রাস্তার বাতি থেকে আলো আসতেছে এরকম। তো ওটা আবার কালো কম্বল দিয়ে ঢেকে দিলাম। আচ্ছা, ঢেকে দেওয়ার বোধহয় 5-7 মিনিট পরেই হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম, খুব সুন্দর একটা মানে নারী কণ্ঠ সালাম দিল, আসসালামু আলাইকুম বলো, আম্মার সাথে কুশলাদি বিনিময় করলো। তো এখানে আমাদের বাসার যে ফ্ল্যাটটা ছিল সেখানে 3টা রুম, 3টা বেডরুম এবং একটা ড্রয়িং কাম ডাইনিং ছিল। মাঝের যে বেডরুমটা সেই বেডরুমে আমার বড় বোন থাকতো। আচ্ছা, তো সেখানেই আমরা বড় একটা ইজি চেয়ার রেখেছিলাম যে এখানে এসে সেই পরি বসবে। এটা ওই মুজাফফর সাহেবের পরামর্শ মতেই বলছে যে এখানে রাখেন, যেহেতু সে আমার ওয়াইফ, সে তো মহিলা পুরুষ পরি এবং সে তো মহিলা, আপনারা ড্রয়িং রুমে না দিয়ে আপনারা ভিতরে রুমে দেন। আচ্ছা, তো ভিতরে রুমে দেওয়া হলো। ওই ইজি চেয়ার দিয়ে সামনে একটা টেবিল রাখা হলো। তো যাই হোক, মুজাফফর সাহেব বসে ওই বাসার ভিতরে ওই মাঝের রুমে খাটের মধ্যে। আচ্ছা, আর আমরাও খাটের মধ্যে বসছি ওর পাশেই। আচ্ছা, ততক্ষণে কি বাসার যে সুইচ গুলো ছিল সেগুলোকে অন করে দেওয়া হয়েছে নাকি আগের মতো পরিবেশ? না, যখন আসলো আসার আগে তো আমরা সুইচটা অফ করে দিয়েছি। এবং সেরকমই ছিল। হ্যাঁ, সেরকম অন্ধকার। আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে মুজাফফর সাহেবের সাথে কি ওনার সংসার ছিল? মুজাফফর সাহেবের ওয়াইফ এতটুকু আমরা জানতাম। আচ্ছা, বাট উনি আপনি যেমনটা বলছিলেন যে প্রথমে মুজাফফর সাহেব এসেছেন এবং এর পরে পরিবেশ তৈরি করা হয়েছে ওনাকে আনার জন্য। হ্যাঁ, সো এর মানে ব্যাপারটা এরকম না যে উনি সাথেই নিয়ে এসেছেন, বা হয়তো বা উনি ভিজিবল না, ইনভিজিবলও হয়তো উনি সাথে আনে নাই। উনি বলছে আসে নাই, তো আসবে, আমি যখন বলবো তখন আসবে। আচ্ছা, তার আগে পরিবেশটা তৈরি করতে হয়েছে যে আলোর মধ্যে ওরা থাকতে পারে না, ওদের খুব পরিবেশটা অপ্রীতিকর। আচ্ছা, ওকে, তারপর আমরা শুনি। তো কণ্ঠটা অনেক সুন্দর, এত সুন্দর একটা কণ্ঠ, এবং মানে খুব ভালো লাগছে যে 20-22 বছরের একটা তরুণী যেরকম ভাষায় কথা বলে সেরকম ভাষা খুব সুন্দরভাবে এবং খুবই মার্জিত, আম্মার সাথে খুবই মার্জিত ভাবে কথাবার্তা বললো। তো আম্মা আবার কিছু নাস্তা পানি রেডি করেছিল, তার মধ্যে আমার যতটুকু মনে পড়ে সুজি, আম্মা আবার সুজি রান্না করছিল। তো পিরিজের মধ্যে সুজি দিয়ে ওনাকে দেওয়া হয়েছে। তো আগেই ট্রের মধ্যে আবার একটা পিরিজের মধ্যে চানাচুর ছিল, পানি ছিল, কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো ওগুলো আসে অন্ধকারের মধ্যে এসে পরে বসতে বললাম, আম্মা বসতে বলছে, পরে বসছে, বসার পরে খাচ্ছে, চপচপ করে খাচ্ছে যে আমরা টের পাচ্ছি, আর বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো এক পর্যায়ে বললো যে তোমরা কেউ, বাচ্চারা তোমরা কেউ মানে আমার দিকে তাকিও না, আমি তো আগুনের তৈরি, তোমাদের চোখের ক্ষতি হবে। তো আমার আসলে কিউরিওসিটিটা অনেক বেশি ছিল, আমি ইচ্ছে করেই ওই ইজি চেয়ারটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আসলে তেমন কিছু দেখি নাই। কিন্তু সে কিভাবে যেন টের পেল, যখনই আমি তাকালাম তখনই সে বলতেছে যে এই তুমি তাকাচ্ছ কেন, তোমার তো চোখে ক্ষতি হবে। পরের সাথে সাথে আমি চোখটা ঘুরে ফেললাম। আচ্ছা, আচ্ছা, এটা খুব ফ্রেন্ডলি একটা বিহেভ ছিল, খুব ফ্রেন্ডলি একটা বিহেভ ছিল। তখন আমি বুঝতে পারছি যে এত অন্ধকারের মাঝেও সে যে বুঝতে পারছে আমি তাকানো মাত্র সে বলে ফেলছে,
বাস্তব যে আসছে এটা আমরা বুঝতেছি, এবং একটা কিছু একটা আসলে যে এটা বোঝা যায় সেটা কিন্তু আমরা বুঝছিলাম আর কি। তো আধা ঘন্টার মতো সে ছিল, নাস্তা পানি করলো, করার পরে বলে যে ঠিক আছে আমি তাহলে এবার চলি, আমাকে বিদায় দেন। পরে সুন্দর করে লম্বা করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম বলে চলে গেল। আচ্ছা আচ্ছা, তারপরে আবার লাইট অন করে দিলাম। পরে সেও বেশিক্ষণ ছিল না, মোজাফফর সাহেব চলে গেছে। এটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল। বাট আমার যেটা প্রশ্ন, আমার কৌতূহলী মন আপনার মতোই জানতে চাই যে তাকে খাবারটা কিভাবে সার্ভ করেছিলেন আপনারা? খাবারটা আগে থেকেই রান্না করে ফ্রিজে বেড়ে টেড়ে মানে রেখে দিয়েছিলাম টেবিলের উপরে, ওই টি টেবিলটার উপরে। আর উনি আসলো, যখন আসলো তখন বলছে, আমরা জিজ্ঞেস করছি খাবারটা কিভাবে দেবো, বলছে আপনি এখানে টেবিলে সার্ভ করা থাকবে, সে তার মতো করে খাবে। এবং আসলে তিনি খাবারটা খেয়েছেন, আসলে খাবারটা খেয়েছেন এবং চামচ দিয়ে, স্টিলের চামচে চপচপ করে খাচ্ছে, যেমন টের পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি পুরো প্লেসটা খায় নাই, একটুখানি রেখে দিয়েছিল আর কি। আচ্ছা, এখন কি তাদের সংসার আছে কিনা এটা যদি বলতেন? এখন ঠিক আমি জানি না তাদের সংসার আছে কিনা, এটা আসলে অনেক আগের ঘটনা। কিন্তু আমার যে বড় বোনটা, তার লাইফে কিছু পরিবর্তন আমি দেখেছি। যেমন এসএসসি পরীক্ষার পর থেকেই তার ব্রেনে কিছু ডিস্টার্ব দেখা দেয়। তো ব্রেনে কিছু ডিস্টার্ব দেখা দেয়, আমরা আসলে তত ওইভাবে বুঝিও নাই। ওখানে কবিরাজ টবিরাজ যা ছিল এদের মাধ্যমে পানি পড়া বা তাবিজ টাবিজ এগুলো দিয়ে অনেক ট্রিটমেন্ট করার পরেও আসলে সে পুরোপুরি সুস্থ হয় নাই, হয়তো একটু ভালো হয়েছে, আবার অ্যাবনর্মাল হয়ে গেছে। তো এই অবস্থার পরে 4-5 বছরের মতো এরকম ছিল। পরে ঢাকায় এনে এলিফ্যান্ট রোডে প্রফেসর নজিবুদ্দৌলা চৌধুরী সাইকিয়াট্রিস্ট, প্রথমে ওনাকে দেখালাম। পরে মনোজগতের প্রতিষ্ঠাতা প্রফেসর ফিরোজ সাহেব, পরে উনি তো মারা গেলেন। ওনারা দুইজনে একের পর এক ট্রিটমেন্ট করেছেন। তারপরে আমার বোনের মধ্যে কিছুটা স্বাভাবিকে ফিরে আসছে। আমরা বিয়ে শাদী দিয়েছি, দেওয়ার পরে 10 বছর সংসার করলো। তার 2টা ছেলে আছে এখন, ছেলে 2টা ভালো, মাশাআল্লাহ আমার ভাগনা। কিন্তু আমার বোনটা সংসার জীবন করেছে ঠিকই, কিন্তু আজ অবধি পুরোপুরি নর্মাল হতে পারেনি। কখনো অ্যাবনর্মাল থেকে কখনো নর্মাল থেকে, এইভাবে আর কি, স্টেপ বাই স্টেপ। তবে এর মাঝে সে কয়েকবার নিখোঁজ হয়ে যায়। তো গত বছর এরকম একবার নিখোঁজ হয়ে গিয়ে 1 সপ্তাহ পরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক খোঁজাখুঁজির কোনো কিছু বাদ রাখি নেই। তো হঠাৎ করে দেখি রাতে 3টার সময় আমাদের বাসায় ছাদের উপরে চলে আসছে। আচ্ছা, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আনএক্সপেক্টেড, রাতে 3টার সময় একটা মেয়ে মানুষ ছাদের উপরে হুট করে চলে আসবে, 2 দিকে 2টা গেট বন্ধ, কিভাবে আসলো? তো পরে শুনেছি, আমরা কবিরাজের সাথে আলাপ করেছি, সে নাকি শ্রীলঙ্কা চলে গেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরে আবার কিছুদিন পরে আবার এরকম নিখোঁজ হয়, আবার এরকম 3 দিন পরে চলে আসছে। তাকে কোনো কিছু জিজ্ঞেস করা যায় না, এগুলো জিজ্ঞেস করলে উল্টোপাল্টা কথা বলে। বিগত 5 কি 6 মাস আগে এরকম আবার চলে গেছে, এখন কিন্তু আজ অবধি ফিরে নাই। আচ্ছা, এখন কিন্তু সে নিখোঁজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা থানায় জিডিও করেছি। তো জিডি করলে কি হবে, কিন্তু কবিরাজি চিকিৎসা বলেন, সব ধরনের চিকিৎসা বা সব ধরনের তদবির আমরা করেছি, কোনো ফল হয়নি। সেটাই, মাঝে মধ্যে খবর শুনি, কখনো খুলনায় কখনো কুমিল্লায় তাকে এরকম পাওয়া যায়, দেখছে, এই ধরনের খবর আমাদের কাছে আসছে। আচ্ছা, অলরাইট, আপনি যে খবরগুলো পাচ্ছিলেন যে এক সময় এক এক লোক বলছিল যে কুমিল্লাতে বা ঢাকাতে বা কুমিল্লার যে খবরটা, এই খবরটা পেয়েছি এক কবিরাজের কাছে গিয়ে। সে কুমিল্লার একটা ঠিকানা দিয়েছে, সাথে সাথে আমার আম্মা এবং আমি গিয়েছিলাম। সেখানে অনেক খোঁজাখুঁজি করেছি এবং ওখানকার লোকজন বলেছে যে হ্যাঁ, এই ধরনের এরকম একটা মেয়ে আসছে। কিছুদিন আগে শুনেছিলাম যে আরেক কবিরাজ বলছে যে মানিকগঞ্জে আছে, আবার মানিকগঞ্জে চলে গেছিলাম। হ্যাঁ, বেউথা নামক একটা জায়গা আছে, সেখানেও এরকম আসছে, পরে আর পাওয়া যায়নি, চলে গেছে। কখন আসে কখন যায়, উদা হয়ে যায়, বলা মুশকিল। আমরা বিভিন্ন জায়গায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছি, সেখান থেকে মানুষ ফোনও করে, আমরা দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি এরকম। তো রিসেন্ট যেটা আমরা শুনেছি যে খুলনায় আমাদের বাসায় ভাড়াটিয়া, তার বাড়ি হচ্ছে খুলনায়, সে এরকম বলছে যে তারা নাকি দেখছে এই ধরনের। তো যা দেখছে যে তার রিলেটিভরা দেখছে, তারা আবার তাদের সাথে গল্প করছে, যেরকম ঢাকা থেকে এরকম একটা মহিলা আসছে এই ধরনের, পরে আবার সে নিখোঁজ হয়ে গেছে, বলে যে সে তো আমাদের বাড়িওয়ালার মেয়ে। আচ্ছা, অলরাইট, আমরা একেবারে শেষ পর্যায়ে চলেছি। থ্যাংক ইউ আপনাকে স্টোরিটা শেয়ার করবার জন্য আমাদের সাথে, এবং আমরা প্রত্যেকটি মনে প্রাণে প্রার্থনা করছি আপনার বোন যাতে ফিরে আসে আপনার মাঝে। থ্যাংক ইউ, এবং আমি এশিয়ান রেডিওকেও ধন্যবাদ জানাই
যে এই অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য, এবং পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার যে নিখোঁজ বোনটির খবরটাও যদি প্রকাশ হয় সেক্ষেত্রে আমি কৃতার্থ হব। জি, আপনি যদি একটু ডিটেল বলতেন বা আপনার কোনো সেল ফোন নাম্বার যদি থাকে আপনি সেটা দিতে পারেন, এই সুযোগ আমরা আপনাকে দিব। হ্যাঁ, আমার সেল ফোন নাম্বার এখানে অলরেডি দিয়েছি, যে 01822629693। আচ্ছা, উনি দেখতে কেমন ছিলেন? উনি দেখতে এমনিতে ফর্সা, তবে উনি তো আসলে এরকম দেখা যাচ্ছে যেহেতু অ্যাবনর্মাল থাকে সেহেতু একটু শ্যামলা হয়ে গেছে। আর বয়স কত 41 কি 42 এমন হবে। আমার ইমিডিয়েট বড় বোন, আর তার 2টা ছেলে আছে, রাহাত এবং ঋদু। এই দুজনের কথা বলতে পারে সে? হ্যাঁ, এই দুজনের কথা বলতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ঘটনা শুনে ফেললাম, আমাদেরকে SMS করছেন অনেকেই এবং ফেসবুকে লিখছেন। ফেসবুকে চাইলে আপনি লিখতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানা, এবং আপনি যদি চান ঠিক এই মানুষটার মতো করে আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার পরিচিত কোনো ঘটনা, যে ঘটনাটা আপনি শুনেছেন কারো কাছ থেকে, সেই ঘটনা আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটার জন্য অবশ্যই একটা রুলস এর ভেতর দিয়ে যেতে হবে, এন্ড দ্যাট রুলস ইজ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নাম স্পেস B90.8। সরি, আমি আরেকবার বলছি, AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ফেসবুকে আমাদেরকে অনেকেই লিখছেন, একজন লিখেছেন ফিরোজ ভাইয়া অ্যান্ড কনক, ডার্ক রুমে গা ছমছম ভৌতিক, শোটার মজাই অন্যরকম, খুব ভয় লাগছে। বাই দ্য ওয়ে, ভৌতিক কিন্তু রক্স। থ্যাংক ইউ so much. আমাদের লিখছেন তামজিদ হোসেন, listening you bro and ভৌতিক, love this show and I will stay with this one. Thank you so much. তানজিমুল ইসলাম বলছেন one of the best program and I loved it. Alright, so many listeners যারা আমাদেরকে ইংরেজিতে লিখছেন এবং ফেসবুকের বাইরে আমাদেরকে SMS করেছেন অনেকেই। SMS করে আপনার মতামত আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আপনার সাথে যদি ঘটে যায় অথবা আপনি আপনার কোনো মাধ্যম থেকে আপনি শুনেছেন এরকম কোনো ঘটনা যদি আপনার কাছে থাকে, সেই ঘটনা আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8। সেখানে ইনবক্সে এসে বাংলা সুন্দর করে সাজিয়ে আপনার ঘটনাটি লিখে পাঠাবেন। আমরা নিশ্চয়ই অন এয়ার করবো, সবগুলো বন্ধুদের সাথে শেয়ার করবো সেই ঘটনাটি। SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকগুলো বন্ধু আমাদের সাথে আছে। রকিবুল আছে আমাদের সাথে কোনাপাড়া থেকে, ঘটনাগুলো অনেক ভালো লাগছে আমরা লিখেছে। আমাদের সাথে আছে কলকাতা নিপুণ ভাইয়া, আচ্ছা হসপিটাল আর মর্গের কিছু ঘটনা শুনতে চাচ্ছে, চেষ্টা করছি আমরা। সোহেল রানা আছে আমাদের সাথে দোলাইপাড় থেকে, আচ্ছা শুনছে খুব ভালো লাগছে। মাসুদ আছে আমাদের সাথে, নাসিরউদ্দিন আছে আমাদের সাথে, তার দুজন মিলে শুনছে। মেহেদি হাসান ঢাকা গাজীপুর থেকে লিখেছে, ভাইয়া আমি আজকে প্রথম শুনছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। এমডি সোহেল রানা আছে আমাদের সাথে। বাহার আছে আমাদের সাথে খিলগাঁও থেকে, ভাইয়া তার কাছে কিছু ভৌতিক কোনো ঘটনা সে সরাসরি দেখেছে অথবা শুনেছে, এরকম তার সাথে ঘটেছে, সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে চান। নিশ্চয়ই আপনি আপনার ফোন নাম্বার লিখে আমাদেরকে পাঠিয়ে দিন যে ওয়েটা বলছে সেখানে, তাহলে আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। শুভ আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, ভাইয়া অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কানিজ ফাতেমা নিধি আছে আমাদের সাথে, আজ রাত 2টা পর্যন্ত আছি, ঘটনাগুলো ভালো লাগছে আমরা লিখেছে। মুস্তাকিন জিঞ্জিরা থেকে লিখেছে, অনেকদিন পর শুনছি, প্রথম গল্পটা অনেক ভালো ছিল, এমনটাই লিখে জানিয়ে দিয়েছে। প্রিয় শ্রোতা, শুনছেন ভৌতিক 90.8 এই মুহূর্তে আমাদের সাথে একজন শ্রোতা রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো তার জীবনের ঘটনা। সবার আগে আপনি আপনার নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমি কাজী বাবিল সুজা, আমার বাসা হচ্ছে ধানমন্ডি কলা বাগান, কিন্তু বর্তমানে এখন আমি আছি হচ্ছে গিয়ে রায়েরবাগের দিকে। ওখানে আমার একটা প্রজেক্ট আছে আর কি, একটা বাড়ি বানানোর প্রজেক্ট। তো রিসেন্টলি যেটা হয়েছে আর কি, সেটা হচ্ছে গত 7 দিন আগের ঘটনা। তো ওখানে বেশিরভাগই রায়েরবাগে তো হচ্ছে আগে বাড়িঘর তো ছিল না তেমন, সবই হচ্ছে দোতলা বাড়ি বা হচ্ছে টিন দিয়ে ঘেরা, বা হচ্ছে এখনো 4তলা 5তলা বাড়ি খুবই কম, জনসংখ্যা তেমন খুব একটা না আর কি, মানে সেইভাবে ক্রাউড ওয়াইজ না। আর যেটা হচ্ছে আমরা এই জায়গাটা হচ্ছে 89-এ কেনা, 79-এ কেনা। তো আমরা হঠাৎ করে চিন্তা করলাম, যেহেতু হচ্ছে সবাই যেভাবে জায়গা দখল হচ্ছে, এখানে কোনোভাবে একটা কিছু করে থাকার চিন্তা করি আর কি।
তো 3-4টা রুম করলাম, ভালো কথা, বেশ থাকছে। কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে কি টিনের উপর দিয়ে হেঁটে যায়, বা আমরা মনে করি গাছে আম গাছ আছে, আম গাছের মনে হয় কোনো একটা সমস্যা বা এই জাতীয় শব্দ হতেই পারে আর কি। আচ্ছা, এটা কখন ঘটে মূলত? এটা মেনলি হচ্ছে আপনার শুরু হচ্ছে রাত 2টোর পর থেকে, এবং সেভারাল টাইমস, এবং এই সময়টায় সবসময় হচ্ছে কুকুর ডাকে। কোনো কুকুর কাঁদতেছে, আমরা নর্মালি জানি কুকুর কাঁদলে মানে হচ্ছে এক ধরনের সুরে আওয়াজ করে, মানে হচ্ছে শয়তান যাতায়াত করে বা এই জাতীয়। আর একটা হচ্ছে যে আমার সাথে যেটা হলো আর কি, আমাদের হঠাৎ করে আমার ভাইয়ের ঘরে টোকা মারলো, বা হচ্ছে দেখা যাচ্ছে আমার ঘরে এসে টোকা মারলো। ঠিক আছে, টোকা মারলো, হয়ে গেল। তো লাস্ট দিন হলো, মানে লাস্ট যেটা বলতেছি সেটা হচ্ছে হঠাৎ করে সবগুলি কুকুর, পাড়ার সমস্ত কুকুর জমাট হয়ে মানে চিলাচিলি করতেছে, আর হচ্ছে আমাদের বাড়ির দিকে মুখ করে। আচ্ছা, এর আগে হয়েছে কি, আমি মেনলি হচ্ছে যত রকমের ভূতের অনুষ্ঠান হয় সবগুলি আমি শুনি, আর হচ্ছে যখন কাজ থাকে না তখন আমি এগুলো আবার প্লে করে শুনে থাকি। তা এই সময় আমাদের বাড়িটা তো নতুন করা, তো হচ্ছে বাঁশের চারদিকে যে একটা ঘের দেয়া থাকে মাটি ফেলে আর কি, বাড়ি করার, নতুন বাড়ি করার জন্য। হঠাৎ করে ওখানে মনে হলো কি ধাপ একটা বাতাসের মতন আসলো, আর কিছু একটা বসলো, মানে বা পাড়া দিল, এটা একটা শব্দ পেলাম। শব্দ পাওয়ার পরে আমার জানালাটা কেঁপে গেল আর কি। তখন আমি একটু সে কি ভাব করলাম, আমি তো জানি এরকম এরকম হয় আর কি, বা ভাইয়াও বলতো যে আমি দেখলাম ছোট একটা বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছে আর কি রাতের বেলা, বিশেষ তেমন করতাম না আর কি। তারপর কি ব্যাপার, কুকুরগুলি আর কি আমাদের বাড়ির দিকে এসে সব হচ্ছে ডাকতেছে, চিল্লি করতেছে। আমি তো স্বাভাবিক ভয় পেয়ে গেলাম, কি করবো সাথে আমার ভাইয়াকে ফোন করলাম, কারণ আমার সেপারেট আর কি। ভাইয়াকে ফোন করলাম, ভাইয়া আমার সমস্যা হচ্ছে, একটু বের হয়ে আসেন, আমি তো ভয় পাচ্ছি খুব আর কি। আমি আবার হয়েছে কি, এগুলো আগে প্রায় হতো, সেই জন্য আমি আবার ঘুমে ওষুধ ডক্টর দিয়েছে আর কি, যে এটা খেলে হয়তো বা ঘুমাতে পারবেন। এখন যেটা হয়েছে, এমন একটা শব্দ হচ্ছে ঘুম শব্দটা আমার আর কি, আর যেহেতু সবগুলি কুকুর আমাদের বাড়ির দিকে কেন আর কি এই জায়গাটা দিতে, এবং দেখা যাচ্ছে আমাদের ডান পাশে হচ্ছে কচুরিপানা হচ্ছে এবং ডোবা জাতীয় যেরকম থাকে আর কি, যেহেতু আর কি ওখানে বেশি বাড়ি না, আগে বলছে আর কি। এখন ভাইকে বললাম, ভাইয়া বললো ঠিক আছে আমি বের হচ্ছি, একসাথে বের হয় আর কি। তখন দুজন বের হলাম, এবং ওনার হাতে এক টর্চ, আমার হাতে এক টর্চ, দুজনে আর কি পূর্ব দিকে এক টর্চ মারলাম, মেয়ে দেখলাম যে হ্যাঁ কুকুর ডাকতেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে টর্চের আলো কিন্তু কুকুর বা বিড়ালের চোখে পড়লে একটা রিফ্লেক্ট হয়, সেটা কিন্তু হচ্ছে ছোট হবে, হ্যাঁ দূরের থেকে হলে তো আরো ছোট হবে। সিগারেট এখন যেমন দূরের থেকে দেখা যায়, টর্চের রিফ্লেক্ট করতেছে। তখন কি করি, এখন হঠাৎ করে দেখি এটা আবার মুভ করতেছে। তখন ভাই বলতেছে না সুরা টুরা পড়ো, তো যে দূরে আছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি আর কি। তখন আবার আমার ভাই গুলো কি, আমার বড় ভাতে যে আবার ইন্টারমিডিয়েট পড়ে আর কি, ওকে ডাক দিল, বললো আয় দেখে যা আর কি, এই চান্স তো পাবে না আর কি। এমন সময় ও আস্তে আস্তে বলছে না এটা চোখে বিড়াল জাতীয়, এটা চোখে রিফ্লেক্ট করতেছে। কিন্তু না, এটা দেখলাম কি আবার দূরের থেকে আর কি পা উঠিয়ে দেয়ালের মতো মনে হয় ছায়াটা দেখা, আবছা ছায়াটা দেখা যাচ্ছে। আমি বলছি কি এবার দেয়ালের মধ্যে যদি আমি দিনের বেলা তো দেখি এখানে কেউ বসা নাকি, বসার মতোই হয় কেন। তখন কি কুকুর কিন্তু শব্দ আওয়াজ করতেছি, তখন আমি করলাম কি, তারপরে এর মধ্যে দিয়ে আজান দেওয়া শুরু করলাম। তখন এখন প্রায় রাত 3টা বাজে আর কি, আজান দিলাম আর কি। যখনই আজানটা দিলাম একদম কুকুরগুলো চিরাচিলি আর কি করতেছে না, হঠাৎ করে সবগুলো সাইলেন্ট হয়ে গেল। এটা আমার কাছে একটু অন্যরকম লাগলো আর কি। চিন্তা করলাম আজান দিলে তো একটাই হয়, তখন হচ্ছে রাত 3টা থেকে 3টা বাজে আর কি। দেন ভাইয়া বললো তুই শুয়ে যা, আমরা তো আজ পাশাপাশি আছে, এক কাজ করতে হলে আমাদের পাশে রুমে এসে ঘুমা। আমি বলছি না ঠিক আছে একসঙ্গে যাই আর কি, যাওয়ার কি। আমি আবার দাঁড়িয়ে আছি, টর্চ মারলাম,
দেখি যে আলোটা আগে ছোট ছিল সেটা আবার একটু বড় হয়ে গেল, বড় হয়ে মানে চোখটা একবার নীল কালারের মতন দেখা গেল এবং প্রায় 1 ইঞ্চির উপরে হবে। বিড়ালের চোখ হলে বা কুকুরের চোখ এত দূরে, দূরত্বটা হবে আপনার মিনিমাম 30 to 40 গজ, এত দূরে আর কি। তো একবার নীল হচ্ছে, একবার হলুদ কালার হলো, আর একবার হচ্ছে কালার ঠিক বোঝাতে পারছি না, হচ্ছে ফেড কালারও না ইও না, রিফ্লেক্ট হচ্ছে। তো এইটা ছিল আর কি আমার রিসেন্ট মানে আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আর কি। আচ্ছা, আপনার সাথে বড় কথাটা হচ্ছে এই যে সবগুলি কুকুর হঠাৎ করে কেন, এটা কিন্তু এই সময়টা সব সময় চিলাচিলি করে, কিন্তু হঠাৎ করে নির্দিষ্ট টাইমে আমার ওই বাড়িটা, আমার রুমের দিকেই আর কি, আমাদের বাড়িটার দিকে কেন আসলো, চিলাচিলি করলো, এবং যখন আমি আজানটা দিলাম তখন কিন্তু থেমে গেল সবাই। হ্যাঁ, থেমে গেল। এটা অবশ্যই ইন্টারেস্টিং ছিল, এবং আমি বলবো যে এটার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য রয়েছে, যেটা হয়তো সামনের কোনো এক্সপিরিয়েন্সে আপনি হয়তো উদ্ঘাটন করে ফেলবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা সেকেন্ড স্টোরি শুনবো, এই মুহূর্তে আমরা SMS মাধ্যমে চলে যাব। বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে সবুজ, সে খুব ভয় পাচ্ছে, আমরা লিখেছে। আমাদের নাজমুল উত্তরে থেকে লিখেছে ভয় পাচ্ছি, লিখেছে শাকিল আছে আমাদের সাথে আশুগঞ্জ থেকে, আমাদের সাথে সাজ্জাদ ব্যাপারী গাজীপুর থেকে, বাংলা বাজার থেকে তিনি আর তিনি তার ওয়াইফ মিলে শুনছে। জালাল আছে আমাদের সাথে জুরাইন ঢাকা থেকে, ভাই আজকের প্রতিটা গল্পই খুব ভালো লাগছে, আমরা লিখেছে, সে আছে আমাদের সাথে। তুষার ইমরান গাজীপুর থেকে, তোমরাদেরকে আচ্ছা শুনছি, খুব ভালো লাগছে, আমরা লিখেছে। সবুজ আছে আমাদের সাথে নোয়াপাড়া থেকে, আমাদের সাথে একটা বন্ধু আছে সাইম ইসলাম আছে আমাদের সাথে। আশিক নতুন বন্ধু লিখেছে গুড, ওয়েলকাম করছে আপনাকে। লাবিব মিরপুর থেকে আছে আমাদের সাথে। আচ্ছা, ওকে, প্রথমে আবার 4 নম্বর গল্পটা তার অনেক ভালো লাগছে, আমরা লিখেছে। এসকে রিপন মিরপুর থেকে আছে আমাদের সাথে। ওয়াজিদ সাউদ বনশ্রী থেকে আছে আমাদের সাথে, ভাইয়া ভালো লাগছে, লিখছে আমাদের সাথে। জাহাঙ্গীর আলম আকাশ ঢাকা লালবাগ থেকে লিখেছে রুমে একা একা শুনছি, খুব ভয় পাচ্ছে, আমরা লিখেছে। আপনাদের শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা রাত 2টো পর্যন্ত থাকি। ইব্রাহিম আছে আমাদের সাথে। ফারুক হাসান পিচ্ছি আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। সাকিব গাজীপুর থেকে আছে আমাদের সাথে, তোমাদের শুনছি, খুব ভালো লাগছে। রানা ফ্রম গোবিন্দ্রপুর থেকে আছে আমাদের সাথে আছে কুঞ্জ সরকার পুরনো ঢাকা থেকে। আমি তোমাদের প্রথমবার লিখছি, অনেক ভয় পাচ্ছি, আর ভয় পেতে চাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। হাসান আছে আমাদের সাথে, অর্ণব আছে আমাদের সাথে, আচ্ছা জুতু আছে আমাদের সাথে, এমডি সুহাগ রেজা আছে আমাদের সাথে, তুহিন আছে আমাদের সাথে, আমির হামা আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি নাইম ইসলাম আছে আমাদের সাথে, অসংখ্য বন্ধুরা আছে যুক্ত। অবশ্যই আপনি কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজে facebook.com/Asian Radio, সেই ঠিকানা। সেখানে সালাউদ্দিন আহমেদ আমাদেরকে শুনছেন, আর রয়েছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে একজন বন্ধু, তিনি তার নামটা লিখেন, উনি আইডি থেকে লিখেছেন এবং দাবি করছেন উনি একজন ভালো ছেলে, লিখেছেন আমাদেরকে সাবস আভিকে। ভাইয়া, আজকে প্রথমবার শুনছি, তোমাদেরকে অনেক ভালো লাগছে, আমার সাথে ঘটে যাওয়া অনেক আজব এবং ভয়ঙ্কর কাহিনী রয়েছে। আপনি অবশ্যই চাইলে আমাদেরকে যেখানে আপনি কমেন্ট করেছেন তার উপরে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, facebook.com/ভৌতিক90.8, সেই লিঙ্কে গিয়ে আমাদেরকে ইনবক্স করে দিলে আমরা সেটি রিড আউট করার চেষ্টা করবো। সাইদ ইস্তিয়াক আমাদেরকে শুনছেন, বলছে ক্যাম্পে রয়েছে, সম্পূর্ণ নীরব এলাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, এমন সবাই ভৌতিক। অবশ্যই ভয় লাগার কথা। আমার মনে হয় যারা আমাদেরকে শুনছে তারা যদি একটু ভৌতিক পরিবেশ আশেপাশে তৈরি করে নিতেন, লাইট অফ করে, ইনফ্যাক্ট কিছু ভয়ঙ্কর সিচুয়েশনটা তৈরি করে মন দিয়ে যদি শুনতেন, আমার মনে হয় আপনারও ভয় লাগবে। এবং আজকে যেসব ঘটনা আমরা শুনছি, ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে অনেকগুলো ঘটনা ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং কিছু ঘটনা ছিল। হাফিজ মৃধা আমাদেরকে লিখছেন যে আমি আপনাদের নতুন বন্ধু, আমার কাছে অনেক ভয়ঙ্কর স্টোরি রয়েছে, কিভাবে পাঠাবো বুঝতে পারছি না, SMS হচ্ছে না, 4747 এরকম নিতে বলে। আচ্ছা, নাম্বারটা আপনি আরেকবার প্লিজ AR লিখে স্পেস দিবেন, দেন আপনার নাম লোকেশন লিখে সেন্ড করবেন আমাদেরকে 2323 এই নাম্বারটায়। আর যদি আপনি চান এখানে ডিরেক্ট এসে আমাদেরকে স্টোরি শোনাতে চান, তাহলে অবশ্যই AR লিখে স্পেস দিয়ে B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুকে আমাদের যে পেজটি রয়েছে facebook.com/ভৌতিক90.8, সেখানটায় লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। যারা যারা আমাদেরকে কমেন্ট করছেন এশিয়ান রেডিও আমাদের পেজে, সেই পেজে প্লিজ চাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আমরা কিছু SMS নিয়ে নিব।
SMS এর মাধ্যমে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে অসংখ্য বন্ধু। আশাদুল ইসলাম আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আপনাদের শুনছি, খুব ভালো লাগছে। পুষ্প আছে আমাদের সাথে মিরপুর থেকে শুনছে, আমাদের সামিয়া আছে আমাদের সাথে উত্তরা থেকে শুনছে, খুব ভালো লাগছে। সে এবং তার অনুকূলা ফ্রেন্ড মিলে শুনছে, এমনটা লিখেছে। আমাদেরকে লিখেছে ব্রাজুল হাসান আছে আমাদের সাথে, শাওন আছে ঢাকা এয়ারপোর্ট থেকে, নতুন বন্ধু, সে ডিউটি করছে আর শুনছে আমাদেরকে, ওয়েলকাম করছে আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM এর ভৌতিক 90.8 লিখেছে। বাকিল আমাদের সাথে আছে, তিথি আছে আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি। মনিরুজ্জামান মনি লিখেছে আমাদেরকে, আচ্ছা দিনাজপুর থেকে থ্যাঙ্কস জানিয়েছে আমাদেরকে এরকম একটি শো করার জন্য। প্রথম এবং সবগুলো গল্পই তার থেকে ভালো লাগছে। নাসিবা আছে আমাদের সাথে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আমাদের সাথে। এমডি হৃদয় আছে আমাদের সাথে, শুনছে, খুব ভালো লাগছে। ভাইয়া আমি রেবিউল তোমাদের নতুন বন্ধু, ওয়েলকাম করছি। আরিয়ান আছে আমাদের সাথে শুনছে, নয়ন আছে আমাদের সাথে, মিমিয়া সুলতানা আচ্ছা রামপুরা থেকে আছে আমাদের সাথে। ভাইয়া আমি আর আমার 3 জন কাজিন মিম, ফাহিম, আচ্ছা নাইম শুনছি, সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8-এ। তারা সবাই বলছে অনেক অনেক ভালো লাগছে। অলরাইট, এই পর্যায়ে আমরা দ্বিতীয় ঘটনাটা শুনবো আপনার কাছে। প্লিজ আপনি দ্বিতীয় ঘটনাটা শুরু করুন। দ্বিতীয় ঘটনা যেটা যাচ্ছে সরি, সেটা হচ্ছে ফ্লাইওভার নিয়ে, যাত্রাবাড়ি ফ্লাইওভার। যেটা এটা হচ্ছে আজকে থেকে গত রোজার 1 বছর প্রায়, লাস্ট রোজায় আর কি। আমি যখন ফ্লাইওভার, তখন হচ্ছে আমি আমাদের বাড়িটা আর কি তখনও তৈরি হয়নি, হচ্ছে আর কি। তো বাড়ি দেখতে আসা যাওয়া করা যায়। তখন আমাদের বাসা ছিল মোহাম্মদপুরে, ভাড়া বাসা আর কি। ওখান থেকে একদিন গেলাম, রায়বাগ থাকলাম। তো রায়বাগ থেকে যখন আসি তখন হচ্ছে ফ্লাইওভার দিয়ে আমি বাইক চালাচ্ছি। হঠাৎ করে আমি দেখতেছি আমি ডান সাইডে কাত হয়ে যাচ্ছে আর কি। আমি বললাম কারণটা কি, বুঝতেছি না কি ব্যাপার। হুন্ডা তো আমি এত খারাপ চাই, 96 থেকে চালাই। এমন সময় চালাচ্ছি দেখি, এবং আপনি দেখতে পারবেন যে আমার হাতে এখনো স্পট আছে এবং চোখের নিচে আর কি কেটে গেছে আর কি। হ্যাঁ, একটা মেয়ের মতন আর কি দেখলাম আর কি। এবং মেয়েটা হচ্ছে কোন জায়গাটা হচ্ছে, যেটা নাকি একটা গুলিস্তানের দিকে নেমে গেল, আর একটা হচ্ছে সোজা হচ্ছে পলাশির দিকে যেটা চলে গেল আর কি। কিন্তু আমি কিন্তু দেখতেছি আর কি হঠাৎ করে মনে হলো একটা টানেলের মধ্যে ঢুকে গেছে আর কি। আমারটা ঘষা খাচ্ছে হচ্ছে, পরে দিয়ে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা লেন আর কি। কিন্তু না, আমি যখন নাকি হার্ট ব্রেক করলাম তার আগে দিয়ে একটা বাচ্চা মেয়ের মতন, একটা ফ্রক পরা মেয়ের মতন দেখলাম। মনে হচ্ছিল যে হয়তোবা ওই সাদা বাদে দেখবেন যে সরি বাস থেকে নামায় কিন্তু ব্রিজের উপরে নামিয়ে দেয় আর কি। হ্যাঁ, হয়তোবা এরকম করে নামাই দিচ্ছে, সামনে এসে পড়ছে। কিন্তু আমার এটা আর খেয়াল নাই, কারণ একটা বাচ্চা শিশুর উপর দিয়ে আমি কিভাবে চলে যাই আর কি। যখন আমি ব্রেকটা করলাম আর কি, তখন সাথে সাথে আমি স্পিডে ছিলাম প্রায় অ্যারাউন্ড 80 to 85 পার মাইল বেগে। বাস পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আর কি যা হবার তাই। এমন সময় সিকিউরিটি গার্ডরা দৌড়ে আসলো, কি হয়েছে আর কি, পড়ে গেছে। ওরা মনে হচ্ছে আমি অলমোস্ট ডেড পর্যায়ে, কিন্তু আল্লাহর রহমতে আর কি বেঁচে গেছে আর কি। আমার হুন্ডাটার একদম সামনের দিক দিয়ে ভেঙে টেঙে গেল আর কি, এবং হচ্ছে আমার হাত সম্পূর্ণ, এবং দেখতে পারতেছেন যে ভিতর দিয়ে মানে এত ঘষা খেয়েছে, মানে আমাকে এক ধরনের বাতাসও আসতেছিল আর কি। একবার ডান দিয়ে কাত হচ্ছে, আবার বাম দিয়ে কাত হচ্ছে আর কি, আবার সোজা টান। কিন্তু এটা বুঝতেছে না আর কি, এটা হচ্ছে কি আমি ব্রেক করাটা, মেয়েটার ব্রেক করার আগে দিয়ে আর কি হলো আর কি। আচ্ছা, তারপর অথন দেখা গেল যে পরে দিয়ে বুঝতে পারলাম যে আর কি যখন নাকি আমার আসলো তখন দেখি আশেপাশে আমার অটোমেটিক টানেল না, মানে আমি তখন রিয়েল জায়গায় চলে গেছি আর কি। টোলের পাশে যে আমি আগে যে পড়ে গেছি, তখন মনে করছি যে আমি তো মনে হয় প্রায় ডেট পর্যায়ে বা একটা কিছু হবে। তা আল্লাহ রহমতে আর কি হুন্ডাটা ভেঙে গেছে আর কি, সামনে সিস্টেম সবকিছু, আর আমার চোখের নিচে কেটে গেল। হাতটা হচ্ছে ওই ঘষা, যে বাতাসের যে ঘষাটা খেলাম, আইল্যান্ড এখন দেখা বুঝতে পারে আইল্যান্ড, কিন্তু তখন মনে হয়েছে যে টানেল। আচ্ছা, আপনার কাছে টানেল মূলত সব মিলায় একটা সিচুয়েশন আপনার ভিতরে তৈরি হয়েছিল যেটা, এটা কিন্তু হচ্ছে দুপুরবেলা, এমন তো না যে রাতের বেলা তা না, এটা হচ্ছে সময়টা ছিল মনে করেন দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে আর কি। আচ্ছা আচ্ছা। এবং
পরবর্তীতে আমি বুঝতে পারি আর কি, যখন ওনার সাথে আলাপ-আলোচনা করি যে ওটা ছিল অন্যরকমের আর কি একটাই, যেটার কারণে আর কি আমাকে একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে যায় আর কি, এবং আমার এসে আমাকে হেল্প করে আর কি, এবং তারপরে এবং এর মাঝখানে দীর্ঘ 1 বছরে কি ওই মেয়েকে আপনি পরবর্তীতে আবার দেখেছিলেন? তারপরে আমি খুব সাবধানে, যেহেতু আমি মানে প্রত্যেকটা ভূত অনুষ্ঠানে শুনি, এবং হচ্ছে ছোটকাল থেকে আমার আম্মুর অনেক ছিল, দেখতাম তাবিজ পড়া ছিল আমার আম্মুকে, আবার আব্বুকে তাবিজ করতো মরা মানুষের হাড্ডি বা হচ্ছে চুল বা হচ্ছে কারো মানে এই যে বালি বা কবরের যে বালি, এগুলো তাবিজ করতে, এগুলো ছোটকাল থেকে দেখে আসছি। এবং আমার আম্মু খুব অল্প বয়সে মারা যায়। এটা অবশ্য আরেকটা গল্পে চলে যাওয়া হয় আর কি, 2001 আর কি। আমি আমার ফার্স্ট জব নিয়ে হচ্ছে, আব্বু বললো যে বিকম পরীক্ষা শেষ, তুমি একটা জবে ঢুকে যাও। তখন ছিল আশা কাম IRD, ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, এটার ক্যাডেট অফিসার হিসেবে আর কি, তুমি ওই গ্রামবাসীদের। এখন আমি হচ্ছে সারা জীবন ঢাকায় বড় হয়েছি, ঢাকায় হচ্ছে। এখন আমি এক হিসেবে পিকনিক হিসেবে ধরলাম, কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, আমার ভাই হচ্ছে প্রথম হচ্ছে MD, যা গেলাম। তো আমাকে এক জায়গায়, সেই সময় ছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই সময়টা। এখন কিন্তু আম পারে আর কি, দেখবেন ছোট ছোট মেয়েরা আম কুড়ো রাতের বেলা। তো আমি কি করতাম, কাজে শেষে রাতের বেলা সিগারেট খেতাম আর কি। আর যেহেতু আমার ফুপুর বাড়িটা হচ্ছে অনেক বড় আর কি, মানে প্রভাবশালী আর কি, ভুয়া বাড়ি, সেক্ষেত্রে কি বলতো না, শুধু বলতো যে হাফ টাইম ফুপুর ভাইয়ের জন্য আমাকে আম টুকোতে পারি না। তো যাই হোক, আমাকে একদিন একজন বয়স্ক বলছো, যেখানেই যাও কিন্তু একটা গাছ আছে, ওই পাশে কবরস্থান আছে, ওই পাশটাতে যেও না আর কি, গেলে ওখানে সামথিং রং হতে পারে। তো ঠিক আছে, এটা তো আর সবসময় তো মনে থাকে না। একদিন আমি এটা কাজ শেষে আর রাতের বেলা বের হয়েছে, 12টার সময় দেখি আমটা পাই কিনা, পাকা আম। তো আম লুকোচ্ছে আর কি। এর মধ্যে ওই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে দাউদপুর গ্রাম আর কি, গ্রামের নাম দাউদপুর, দাউদপুর, এবং গ্রামের নামও দাউদপুর। এবং ওই জায়গাটায় আর কি, ওই গাছটা সাথে যে মানে কিছু একটা আছে, এবং তার পাশে যে বাড়ি, যাদের বাড়ি তারা কেউ থাকে না, চলে গিয়েছে আর কি, সামহাও ডিস্টার্বের কারণে বা যে কোনো কারণে হোক। কিন্তু আমার মাথায় তো সেটার খেয়াল নাই আর কি, মানে ওখানকার যে পাশে নিতে পারে আর কি, কাছাকাছি কেউ যেতে পারে আর কি রাতের বেলা আর কি, তাহলে তার কোনো না কোনো একটা ক্ষতি ঝামেলা হবে। আচ্ছা, তো আমি আম করতে করতে দিতেছি যে আমার আম পড়ে আছে, এখানে একটা পাকা আম, এটা তুললাম, আবার আরেকটা তুললাম আর কি। আসতেছে না, আম গাছটার সামনে চলে যাচ্ছে আর কি। হঠাৎ করে আবার মানে যে আমাকে মনে হয় পিছন থেকে কেউ ডাকলো, পাভেল এটা কি করতেছে, মানে আমার কে জানি পিছন থেকে বললো আর কি। তখন আমি হুশ লাগলাম, আমি কোথায় আসতেছে আর কি। আমি প্রায় মানে আমটা করতে করতে ওই গাছটারই পাশে চলে গিয়েছিলাম আর কি। তো এই গাছটা নিয়ে অনেক হিস্ট্রি আছে, যে অনেকেই আর কি মারা গিয়েছে বা হচ্ছে কারো ক্ষতি সাধন করেছে। আচ্ছা আচ্ছা, এবং আপনি হয়তো বা আসলে একটা পর্যায়ে চলে গেছেন, মানে ক্ষতি হতে পারতো, বাঁচিয়ে দিয়েছে আর কি। থ্যাংক ইউ সো মাচ স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ, এবং রেডিও এশিয়াকে ধন্যবাদ যে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি আপনাদের অনেক বড় ফ্রেন্ড, এবং আল্লাহর কাছে দোয়া করি এশিয়ান টিভি প্লাস হচ্ছে আমাদের বিশেষ করে ভৌতিক প্রোগ্রামটা, এটা আপনারা যে শুরু করেছেন, এটার জন্য মানে আপনাদের অনেক অনেক শুকরিয়া আল্লাহ পাকের, যে এটার জন্য আরো দীর্ঘজীবী হোক এবং আরো জনপ্রিয় হোক সবার কাছে, এবং অবশ্যই 1 নম্বরে যাবে আমার বিশ্বাস। জি, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ফেসবুকে আমাদেরকে লিখেছেন হারুন রহমান আরিয়ান, অনুষ্ঠানটা খুব বেশি ভয় লাগছে, এবং আপনি আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, আপনার সাথে বন্ধুদেরকে হাই বলতে বলেছেন। প্রত্যেকটা বন্ধুকে হাই জানিয়ে দিচ্ছি ভৌতিকের পক্ষ থেকে, আর যে কনকের পক্ষ থেকে, ফিরোজ খানের পক্ষ থেকে, মোহাম্মদ নাজমুল হুসাইন লিখেছেন সবাই গেস্ট নিয়ে আসে, আপনারা নতুন কিছু করেন। রাইট, আচ্ছা, ঘটনাগুলো আপনারা পড়লে বেশি ভয় লাগে এবং মজাও লাগে, আপনি এমনটা জানিয়েছেন। ইনফ্যাক্ট কমপ্লেন করেছেন যে অন্যরা যখন, লিসেনাররা যখন ডিরেক্ট আসে, তারা নিজেদের মতো হয়তো বা গুছিয়ে বলতে পারছে না। রাইট, এটা ঠিক আছে, বাট কেউ কেউ কিন্তু
চাচ্ছে যে শ্রোতারা নিজেই এসে ঘটনা এখানটায় বলবে, এই জন্যই বলা হয়েছে যে কেউ কাজ করে এবং কেউ সমালোচনা করে। সো এটা একটা বিষয়, কাজ যেখানে থাকবে সেখানে সমালোচনাও থাকবে, বিকজ বাংলাদেশে অ্যাডভাইজার দরকার রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এস রহমান শান্ত, আর রয়েছেন আমাদের সাথে মাহফুজ হোসেন ইফতি, রয়েছেন আমি শুয়ে আছি এবং আমাদের বিড়ালটা হঠাৎ করে আমার উপরে লাফ দিচ্ছে। ওকে, ভয় পেয়েছেন আপনি সেটার জন্য, বিকজ যেহেতু আপনি শুনছেন ভৌতিক এবং সাডেন একটা ঘটনা। রয়েছেন আমাদের সাথে সাব্বি, রয়েছেন আমাদের সাথে সবুজ ডেবরা চারুলিয়া বাজার থেকে তরিকুল ইসলাম, আপনি শুনছেন আমাদেরকে লক্ষণ চন্দ্র, রয়েছেন আমাদের সাথে রয়েছেন সাইফুল ইসলাম সুমন, লিখেছেন ভাই আমার একটা ফ্রেন্ড আছে যে সব সময় আমার সাথে কি ঘুমায়, সো তার সাথে কিছু ঘটনা আছে শেয়ার করতে চাই। আর লিখবেন, লিখে স্পেস দিয়ে লিখবেন B90.8, আর একটা স্পেস দিয়ে নাম এবং মোবাইল নাম্বার লিখে সেন্ড করবেন 2323। এই নাম্বারটা আমরা চেষ্টা করবো সেটি স্টুডিওতে এসে আপনি ডিরেক্ট হয়তো বা অর্ডার করতে পারেন। যদি সেটা না সম্ভব হয় তাহলে সেটার জন্য আপনার কাছে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে যেখানে আপনি কমেন্ট করেছেন তার উপরে দেখবেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের ভৌতিকের লিঙ্ক, এবং লিঙ্কটি আরেকবার আমি বলে দিচ্ছি, facebook.com/ভৌতিক90.8, ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। অবশ্যই সেখানে যদি ঘটনাটা লিখে আমাদেরকে ইনবক্স করেন, আমরা ফিরোজ খানের কণ্ঠে হয়তো আমরা সেটি শুনবো। এমডি নওয়াফ রয়েছেন, এনজয়িং এভরি বাইট অফ ভৌতিক 90.8। ওকে, থ্যাংক ইউ। মামুন চৌধুরী বলছেন আপনি হল্যান্ড থেকে শুনছেন, ঝড় হচ্ছে সাথে ভৌতিক, সব মিলিয়ে ভয়ঙ্কর লাগছে আপনার কাছে। আমরা কিছু SMS করে নিতে চাই। SMS এর মাধ্যমে যদি আপনার মতামত আমাদেরকে লিখে জানা দিতে চান তাহলে লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে সাভার থেকে, জামগড়া থেকে, তার নাম হচ্ছে রাসেল, তিনি শুনছে অনেক ভালো লাগছে। সোহাগাছা রামপুরা থেকে শুনছি, থ্যাংক ইউ আপনাকে। আর নাম হচ্ছে ইসমাইল, শুনছে আমাদেরকে গুলশান 2 নম্বর থেকে। আলামিন চাঁদপুর থেকে শুনছি, একা শুনছি, অনেক ভয় লাগছে। শাওন ঢাকা এয়ারপোর্ট থেকে শুনছি, SMS কেন পড়ছি না অভিযোগ করছে। নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি, আমরা চেষ্টা করছি প্রত্যেকের SMS পড়ার জন্য, কারণ অসংখ্য SMS আসছে আমাদের এখানে, চেষ্টা করি। মিথুন আছে আমাদের সাথে, মিতুন লিখেছে রামপুরা থেকে আমাদের সাথে আছে। বাইজিদ হুসেন আছে আমাদের সাথে। দেবরাজ পায়েল নারায়ণগঞ্জ থেকে লিখেছে দ্বিতীয় গল্পটা তার অনেক ভালো লাগছে, আরো ভয় পেতে চায় টাইমে আপনাদের শোটা শুনছি। ওয়েলকাম করছে আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM ভৌতিকে। মনসুর আছে আমাদের সাথে রাজশাহী থেকে, অনেক ভালো লাগছে। আমাদের সাথে বাবু আছে আমাদের সাথে, নাইম মিরপুর। নাহিদ আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি। জুয়েল আছে আমাদের সাথে বাসাপুর থেকে, জুয়েল লিখেছে আচ্ছা অনেক ভালো লাগছে। শান্ত আছে আমাদের সাথে, শাহিন আছে আমাদের সাথে, লিখেছে আমাকে মৌসুম। মুজিনা আছে আমাদের সাথে, দেখছি রাইফুল ইসলাম আছে আমাদের সাথে। রিপন আছে মিরপুর 12 নাম্বার থেকে আমাদের সাথে। এবং কমেন্ট যারা আমাদেরকে করছেন তাদের কমেন্টগুলো আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে ফিরতে চাই। SMS মাধ্যমে আপনি লিখতে চাইলে লিখে ফেলবেন AR স্পেস আপনার নাম, ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই থাকবো রাত 2টো পর্যন্ত। এই পর্যায়ে আমরা যেটি করবো বিগ স্টোরি শুনে ফেলবো এবং এরপর কিন্তু আপনার জন্য আরো ঘটনা রয়েছে। সো অবশ্যই কোথাও যাবেন না এবং ফেসবুকে আপনি আপনার কথাবার্তাগুলো কন্টিনিউয়াসলি লিখতে থাকুন। আমরা চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে সেই কথাবার্তাগুলো নিয়ে ফিরতে এবং সেই কমেন্টটি অন এয়ার করবার জন্য। এবং যারা যারা পোস্টটিতে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, তাদেরকে বলছে প্লিজ শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এই পর্যায়ে যে ঘটনাটা আমরা শুনবো সেটি কোনো ঘটনা মূলত, সেটি হচ্ছে একটি গল্প এবং সেটিকে নাটকীয় আকারে যারা প্রকাশ করতে সহযোগিতা করেছেন তাদের মধ্যে রনি ভাই, খালিদ পাশা সহ আর অনেকে, এবং সাউন্ড সংযোজনে রয়েছেন সবার প্রিয় ইমন ভাই এবং ক্রিস্টোফার গোমেজ। ভৌতিক টিমের প্রত্যেকটা মেম্বার যাদের প্রচেষ্টায় আজকে আমরা এতদূর, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই মুহূর্তে আমরা শুনবো গল্পটি, শুনে ফিরছি একটু পর। আপনার SMS এবং কমেন্টগুলো লিখতে থাকুন আমাদের অ্যাড্রেসে। হয়েছিল আমাদের দেশ থেকে যাকে বলে 7 সমুদ্র 13 নদীর পারে, ইউরোপের উত্তর দিকে বাল্টিক সাগর, এখানের একটা দ্বীপের নাম ওয়েসেল। এই দ্বীপের একটা ছোট্ট শহরের নাম আহেবার্গ। কার্ল আর অটো নামে 2 খুড়তুতো জ্যাঠতুতো ভাই সেখানে বাস করত। তারা বেশ বড় লোক, কিন্তু 2 ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। সেবার বড়দিনের আগে আগে হঠাৎ 2 ভাইয়ের মধ্যে প্রচন্ড ঝগড়া বেঁধে গেল। অটোর কাছে
ভীষণভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে আত্মহত্যা করল কার্ল। কিন্তু এ নিয়ে বিশেষ হইচই করা হল না, কারণ আত্মহত্যার খবর পুলিশের কাছে পৌঁছালে দুই পরিবারকেই বিশেষ ঝামেলায় পড়তে হবে। তাই এক বয়স্ক প্রতিবেশী পরামর্শ দিলেন যে কার্ল হার্ট ফেল করে মারা গেছে এই কথা প্রচার করে তাড়াতাড়ি ওকে সমাধিস্থ করা হোক। কার্ল ও অটোদের পারিবারিক গির্জা ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তার পাশেই একটা কবরস্থান। সেটা সর্বসাধারণের ব্যবহারের জন্য, কিন্তু কার্ল অটো পরিবারের সমাধিক্ষেত্র হচ্ছে গির্জাঘরের নিচে বিরাট এক পাতাল ঘরে। সেখানে কফিনে করে রাখা হতো ওদের পরিবারের লোকজনের মৃতদেহ। যেদিন কার্লের মৃতদেহ পাতাল ঘরে রেখে আসা হয়েছিল তার ঠিক দুদিন পরের এক সন্ধ্যাবেলা সাধারণের কবরখানার পাশে একটা ঘোড়ার গাড়ি এসে থামল। মিসেস রোজি নামে এক ভদ্র মহিলা নামলেন গাড়ি থেকে। গাড়িটা মাঠের পাশে দাঁড় করিয়ে রেখে তিনি তার বড় ছেলেকে বললেন, টম, ভাইদের নিয়ে তুমি গাড়িতে থাকো, আমি তোমার মামার কবরে ফুল কটা দিয়ে এক্ষুনি ফিরে আসব। মেজ ছেলে ডিক বলল, আমরা চুপ করে বসে থাকব, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা। তিন ভাই গাড়িতে বসে গল্প করছিল। হঠাৎ একসময় গাড়িটা ভীষণভাবে নড়ে উঠল। ডিক চেঁচিয়ে বলল, দেখ দাদা, ঘোড়াটা কেমন লাফালাফি করছে। হ্যাঁ, চল চল, আমরা গাড়ি থেকে নেমে দাঁড়াই। ছোট ভাইকে নিয়ে ওরা তিনজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দেখ ভাই, ঘোড়াটার নাক মুখ দিয়ে ফেনা বার হচ্ছে। ওরা দেখল ঘোড়াটা যেন ভয়ে হাঁপাচ্ছে। ছোট ভাই ভয়ে আঁকড়ে ধরল দাদাকে, বলল, চল রিক, আমরা মায়ের কাছে যাই। হাত ধরাধরি করে তিন ভাই মাকে ডাকতে গেল। ছেলেদের কথায় হন্তদন্ত হয়ে ছুটে এলেন মিসেস রোজি। ঘোড়ার অবস্থা দেখে ভয় পেলেন তিনি। অনেক ডাকাডাকি করার পর গাড়ির কোচওয়ানকে পাওয়া গেল, কিন্তু ছেলেদের নিয়ে অসুস্থ ঘোড়ার গাড়িতে চাপতে সাহস পেলেন না মিসেস রোজি। কোচওয়ানকে গাড়ির কাছে থাকতে বলে ছেলেদের নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন। ঘণ্টাখানেক পর জনা কয়েক লোক নিয়ে কবরস্থানে গেলেন মিসেস রোজি। সঙ্গে ছিলেন এক পশু চিকিৎসক। তিনি ঘোড়াকে ভালোভাবে পরীক্ষা করে বললেন, এর কোনো রোগ দেখছি না, মনে হচ্ছে হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে এই অবস্থা হয়েছে। তাহলে এখন উপায়? কোন রকমে ধরে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে ঘোড়াটাকে। মিসেস রোজির পর থেকে যারাই ওই গির্জার পথ দিয়ে যেত তারাই পাতাল ঘর থেকে ভীষণ শব্দ শুনতে পেত। হাডসন নামে এক যুবকের সাহসী বলে খুব খ্যাতি ছিল। সেই হাডসন একদিন যখন ভয়ে হাঁপাতে হাঁপাতে গির্জার পাশ থেকে ছুটে বাড়ি এলো, সেই থেকে সন্ধ্যার পর আর কেউ একা একা ওই গির্জার পথে যেত না। দেখতে দেখতে খবরটা ছড়িয়ে পড়ল সারা শহরে। সেই সঙ্গে নানা গুজব। অনেকে বিশ্বাস করল, আবার বিশ্বাস করল না কেউ কেউ। ব্যাপারটা দেখার জন্য পরের রবিবার বহু লোক গেল কবরস্থানে। তাদের মধ্যে রবার্ট সাহেব একজন পুলিশ অফিসার। সকলেই গির্জার মাঠে তাদের ঘোড়াগুলোকে বেঁধে রেখে গিয়েছিলেন। হঠাৎ পাতাল ঘরে ভীষণ শব্দ আরম্ভ হল। ঘোড়াগুলো ভয়ে কাঁপতে লাগলো। দু একটা ঘোড়া চিহি চিহি শব্দে বিকট চিৎকার আরম্ভ করল।
তার মধ্যে 3টে ঘোড়া মাটিতে পড়ে হাত পা ছুটতে লাগলো। সেই সময় কজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। ঘোড়াগুলোর অবস্থা দেখে তাদের একজন ছুটে গিয়ে ঘোড়ার মালিকদের খবর দিল। তারা এসে দেখল ঘোড়াগুলো একেবারে আধমরা হয়ে পড়ে আছে। পুলিশ অফিসার রবার্ট সাহেবের ঘোড়াটা ছিল বেশ তেজি আর বিরাট আকারের, সেটাও মাটিতে শুয়ে পড়েছে। অনেক কষ্টে ঘোড়াগুলোকে বাড়ি নিয়ে গেল সকলে। 2-3 দিন পরে কয়েকটা ঘোড়া মারা গেল, বাকিগুলো বহুদিন পর্যন্ত অকর্মণ্য হয়ে রইল। রবার্ট সাহেব ব্যাপারটা সরকারের কর্ণগোচর করলেন। কথাটা শুনে তার অফিসার বললেন, বলেন কি মিস্টার রবার্ট, ভূতের গল্প বিশ্বাস করতে হবে? না করে তো উপায় দেখছি না। নিজের চোখকে কেমন করে অবিশ্বাস করি বলুন? তাহলে তো এই বিষয়ে তদন্ত করা দরকার। দেখুন না স্যার, আমার অমন তাগড়াই ঘোড়াটা অকেজো হয়ে গেল। দেখছি, তবে তার আগে আপনি একটা লিখিত বিবৃতি দেন, তার উপর ভিত্তি করে তদন্তের আদেশ দেওয়া হবে। আচ্ছা স্যার, কালই আপনাকে লিখিত বিবৃতি দেব। দেখতে দেখতে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা ওয়েসেল দ্বীপে। সরকারি তরফে তদন্ত আরম্ভ হওয়ার কথা শোনা যাচ্ছে। ঠিক সেই সময়ে অন্য ভাই অটো মারা গেল। তার আত্মীয় স্বজন মৃতদেহ কফিনে করে নিয়ে গির্জাঘরের দিকে যাত্রা করল। গির্জার মধ্যে প্রবেশ করতেই পাতাল ঘর থেকে ভীষণ গো গো আওয়াজ শোনা যেতে লাগলো। এ কি, পাতাল ঘরের মধ্যে কেউ আটকা পড়েছে নাকি? জীবন্ত মানুষ কি কবরের মধ্যে বেঁচে থাকে? ওই শোন, আরেকজনের কথা শেষ হলো না। মনে হলো কারা যেন ভীষণ ভারী একটা জিনিস টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে আতঙ্কে সকলে চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটল। সঙ্গের ধর্মযাজক বললেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না, আসুন আমরা মৃতের উদ্দেশ্যে প্রার্থনা করি। যেই আরম্ভ হল, সঙ্গে সঙ্গে আরো ভীষণ ভাবে আওয়াজ শোনা যেতে লাগলো। কখনো হা 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 করে অট্ট হাসি, আবার কখনো বা করুণ কান্নার সুর। মাঝে মাঝে ভীষণ তাপাতাপির শব্দ শোনা যেতে লাগলো। ভয়ে সকলের মুখ একেবারে শুকিয়ে গেল। তারা খেসাখিসি করে প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় রইল। কোন রকমে কাজ শেষ করে ঘরের বাইরে পালাতে পারলে বাঁচে। কিন্তু আশ্চর্য কাণ্ড, যে মুহূর্তে প্রার্থনা শেষ হলো, ঠিক সঙ্গে সঙ্গেই সমস্ত উপদ্রব বন্ধ হয়ে গেল। আর কোথাও কোনো শব্দ নেই। ভীষণ নিস্তব্ধতা নেমে এলো গির্জাঘরে। সে আবার আর এক আশঙ্কা। কি করা যাবে? কবর দিতে নিয়ে এসে মৃতদেহ তো আর ঘরে ফিরে নিয়ে যাওয়া যায় না। যে কোনো প্রকারে পাতাল ঘরে রেখে যেতেই হবে। ভয়ে ভয়ে গিয়ে দরজার তালা খোলা হলো। তখন কোনো সাড়া শব্দ ছিল না ঘরের মধ্যে, কিন্তু দরজা খুলেই আতঙ্কে শিউরে উঠল সকলে। ঘরের মধ্যে 3টি কফিন কেবল যথাস্থানে আছে।
বাকি আর সব কফিনগুলো সারা ঘরময় তছনছ করে ছড়ানো। বিরাট ভারী কফিনগুলোর অনেক কটা দেয়ালে ঠেসান দিয়ে দাঁড় করানো। কয়েকটা ঘরের এক পাশে গাদা করে রাখা। সে এক বিভৎস দৃশ্য। যে 3টি কফিন যথাস্থানে আছে তার মধ্যে 2টি শিশুর আর একটি এক বৃদ্ধার। খুব সৎ আর ধার্মিক বলে খ্যাতি ছিল ভদ্র মহিলার। যাই হোক, সকলে পরামর্শ করে শ্রদ্ধা ভরে সমস্ত কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রেখে পাতাল ঘরে চাবি দিয়ে গেল। পুলিশের কাছে এই খবর পৌঁছানোর পর রবার্ট সাহেব সক্রিয় হলেন। এবার প্রকৃত ব্যাপার জানার জন্য একজন ব্যারনের উপর তদন্তের ভার পড়ল। তিনি রবার্ট সাহেব ও অন্যান্য লোকজন সঙ্গে নিয়ে পাতাল ঘরে গেলেন। ঘর খুলে দেখেন ঠিক আগের মতো ব্যাপার। 3টি কফিন ছাড়া বাকিগুলো যা তা ভাবে ছড়ানো আর দেয়ালে ঠেসান দেওয়া। কি আর করা যাবে? ব্যারনের আদেশে কফিনগুলোকে আবার ঠিকভাবে সাজিয়ে রাখা হলো। তারপর ঘরে তালা দিয়ে চলে এলেন সকলে। এবার চাবিটি রইল ব্যারনের নিজের কাছে। একজন ডাক্তার ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ব্যারন এক উপদেষ্টা সমিতি গঠন করলেন। তারপর সকলে মিলে একদিন পাতাল ঘরে গিয়ে উপস্থিত হলেন। এবারও সেই বিভৎস দৃশ্য। তখনকার দিনে কফিনের মধ্যে টাকা কড়ি ও নানা রকম ধনরত্ন দেয়া হতো। তাই চিন্তা করা হলো সেই ধনরত্ন চুরি করার জন্য কোন রকমে তালা খুলে চোর ঢুকে ওই অবস্থা করে যায়। সেজন্য 3-4টি কফিনের ঢাকনা খুলে দেওয়া হলো, কিন্তু কোনো কিছুই খোয়া যায়নি। ডাক্তারবাবু বললেন, হয়তো শত্রুপক্ষের কেউ কেবল অপমান করে অসম্মান করার জন্যই কফিনগুলোকে এইরকম ভাবে রেখে গেছে। ব্যারন বললেন, ঠিক বলেছেন ডাক্তারবাবু, চারদিকে একটু ভালোভাবে দেখা যাক। ঘরের চারদিক ভালোভাবে পরীক্ষা করে দেখা হলো, কিন্তু কোথাও কোনো ফাঁক ফোকর দেখা গেল না যেখান দিয়ে কেউ ঘরে ঢুকতে পারে। অনেক ভেবেচিন্তে ব্যারন একজনকে বললেন, আমি লিখে দিচ্ছি, এই চিঠি নিয়ে দোকানে গিয়ে 1 বস্তা চুন ও 2টো নতুন তালা নিয়ে এসো। কি করবেন চুন দিয়ে? চুন আনা হলেই দেখতে পাবেন কি করি, জবাব দিলেন ব্যারন। চুন আর তালা আনা হলো। প্রথমে কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রাখা হলো। তারপর চুন নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হলো সারা ঘরময়। কেউ ঘরে ঢুকলেই চুনের উপর তার পায়ের ছাপ পড়বে। নতুন তালা দেওয়া হলো যাতে কারো কাছে তার নকল চাবি না থাকে। তারপর গির্জার মেঝেতেও পুরু করে চুন ছড়িয়ে দিয়ে চাবি দেওয়া হলো। 3 দিন 3 রাত গির্জার চারপাশে পাহারা দেবার জন্য লোকের ব্যবস্থা করা হলো, যাতে কোনো রকমে কারো যোগ সাজস না থাকে। তার জন্য দূর গ্রাম থেকে পাহারা দাঁড়ানো হলো। কিন্তু সেই 3 দিন 3 রাত পাতাল ঘরে যে কি ভীষণ ব্যাপার হলো তা মুখে বলার কথা নয়। দিনের বেলাও ভয়ে পাহারাদারদের প্রাণ যায় যায় অবস্থা। শেষে ব্যারন লোকজন নিয়ে সে পাহারাদারদের কাছে সমস্ত কথা শুনলেন। কিন্তু গির্জাঘরের তালায় চাবি দিয়ে যেমন সিল করা ছিল ঠিক তেমনই আছে দেখলেন। ঘর খুলে চুনের উপর কোনো পায়ের ছাপও দেখা গেল না। তখন পাতাল ঘরের তালা খোলা হলো। ভিতরে সেই বিভৎস দৃশ্য। কফিনগুলো অশ্রদ্ধা ভরে যেখানে সেখানে উলট পালট করা। হঠাৎ রবার্ট চেঁচিয়ে বললেন, দেখুন, কার্লের কফিন থেকে একটা হাতের কঙ্কাল বার হয়ে রয়েছে। সত্যি তো, কিন্তু
আগের মতো 3টি কফিন যথাস্থানে রয়েছে, কিন্তু ঘরে তো মানুষ ঢোকার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তাই তো ভাই, আমার ভালো ঠেকছে না, শেষে না আমাদের উপর কোপ দৃষ্টি পড়ে। ভয়ে ভয়ে নানা রকম আলোচনা করলেন অনেকে। ডাক্তারবাবু ভূতে বিশ্বাস করতেন না, কিন্তু তিনি কার্লের আত্মহত্যার ব্যাপারটা জানতেন। সচক্ষে সব ব্যাপার দেখে তিনিও ভীত হলেন। শেষে আত্মহত্যাকারী কার্লের কফিনটা পাতাল ঘর থেকে সরিয়ে অন্যত্র কবর দেওয়ার জন্য ব্যারনকে অনুরোধ করলেন তিনি। কিংকর্তব্য বিমূঢ় ব্যারন অগত্যা সেই ব্যবস্থাই করলেন। তারপর থেকে গির্জা বা পাতাল ঘরে আর কোনো উপদ্রবের খবর শোনা যায়নি। সরকারি রিপোর্ট প্রকাশিত হলে ওয়েসেল দ্বীপের সকলেই বিশ্বাস করেছিলেন ওই ভুতুড়ে কাহিনীকে। আমরা বড় গল্পটা শুনে ফেললাম। এই বড় গল্পের শব্দ সংযোজনে যারা যারা ছিলেন তাদের মধ্যে ক্রিস্টোফার গোমেজ ছিলেন, ইমন ছিলেন শব্দ সংযোজনে, এবং যারা যারা ভয়েস দিয়েছেন তাদের মধ্যে রনি ভাই, সবার শ্রদ্ধেয় রনি ভাই ছিলেন, খালিদ পাশা ছিলেন, এসব এর বাইরে আর অনেকেই ছিলেন। আপনি শুনছেন ভৌতিক 90.8 হার্টজে কনক এই মুহূর্তে আপনার সাথে রয়েছে, এবং আমাদের সাথে রয়েছে ফিরোজ খান। আমাদেরকে অনেকে কমেন্ট করছেন facebook.com/ATSN রেডিও, সেই ঠিকানা। আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। আমরা সবার আগে কিছু SMS পড়ে নিব। আপনার মতামত, আপনার আজকের এই গল্পটি কেমন লাগছে সেই কথা আপনি আমাদেরকে লিখে জানা দিতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর যদি আপনার কাছে কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে, আপনি কোনো মাধ্যম থেকে শুনেছেন সেই ঘটনাটি অনেক ভয়ঙ্কর, সেই ঘটনাটি সব বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন। সেই জন্য আপনাকে যা করতে হবে, আপনার সাথে যদি এরকম ঘটনা থেকে থাকে আপনি সেই ঘটনা লিখে আমাদেরকে পাঠাতে পারেন www.facebook.com/bhutik90.8। সেখানে এসে আমাদের ইনবক্সে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আর SMS করতে পারেন। SMS এর মাধ্যমে অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত আছে। ইমন আছে সাভার থেকে, প্রচন্ড ভয় লাগছে আমরা লিখছি। রিয়াদ আছে আমাদের সাথে মহাকালী থেকে, প্লিজ আমার জানালাটা বন্ধ করে দিয়ে যান, আমার অনেক ভয় লাগছে। জাকির খান আছে আমাদের সাথে, তারও অনেক ভয় লাগছে আমরা লিখছি। মিমন উত্তরা থেকে আছে আমাদের সাথে শুনছে এবং গল্পগুলো খুবই ভয়ঙ্কর এমনটা লিখেছে। দিদার আছে আমাদের সাথে রায়েরবাগ থেকে, মানিক আছে ফেনী থেকে, অনেক ভয় লাগছে, আরো ভয় পেতে চায়। উজ্জ্বল আছে আমাদের সাথে, সঞ্জিদা আছে আমাদের সাথে, সামিয়া বনানী থেকে লিখেছে SMS। আচ্ছা, পাঠিয়েছে কেন ফোন করছেন, নিশ্চয়ই ধারাবাহিকভাবে কোন একদিন আপনার কাছে ফোন চলে আসবে, দেন তখন আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। রাব্বি আছে আমাদের সাথে টঙ্গী থেকে, মেহেদি হাসান বাবু আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, অফিস করছি আর আপনাদেরকে শুনছি, অনেক ভালো লাগছে। আমাদেরকে নন্দিনী আছে আমাদের সাথে মগবাজার থেকে, ভাইয়া সেকেন্ড গল্পটা তার অনেক ভালো লাগছে। বিকাশ আছে আমাদের সাথে, বিশাল লেগেছে ঢাকা থেকে, তার অনেক ভালো লাগছে। রিয়েল অনেক ভালো লাগছে আমরা লিখেছে। ফয়সাল ভুইয়া লিং রোড বাড্ডা থেকে শুনছি, আজকের গল্পগুলো একটু বেশি ভয়ঙ্কর, থ্যাঙ্কস জানিয়েছে আমাদেরকে, ওয়েলকাম আপনাকে। সঞ্জিদা আছে আমাদের সাথে, শুভ্র আছে আমাদের সাথে, রাবেয়া টঙ্গী থেকে আছে আমাদের সাথে, রুমের লাইট অফ করে আমাদেরকে শুনছে, খুবই ভয় লাগছে। হিমেল খান চিঞ্জিরা থেকে আছে আমাদের সাথে, শুভ আছে আমাদের সাথে, লিমা যাত্রাবাড়ি থেকে রাখছে, অনেক ভয় পাচ্ছি আজকের অ্যাক্টিভ প্রোগ্রাম যার জন্য। আচ্ছা, ওকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই প্রোগ্রামটি করার জন্য। বিপ্লব ঢাকা ইউনিভার্সিটি থেকে আছে, আমি ভাইয়া আপনাদের শুনছি এমনটাই লিখেছে। ওকে, আমাদের সাথে প্রিন্স মঞ্জু আছে আমাদের সাথে, সে শুনছে আজকে সেকেন্ড টাইম শুনছে এমনটাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। নাসির আছে আমাদের সাথে ফার্ম গেট থেকে, আমাদের সাথে এমডি রবিন আছে আমাদের সাথে, অসংখ্য বন্ধু দেখতে পাচ্ছি SMS এর মাধ্যমে যুক্ত আছে। কনক, ফেসবুকে যদি আমাদের সাথে জয়েন করতে চান চলে যাবেন facebook.com/AsianRadio সেই ঠিকানা, এবং যে পোস্টে আমরা সেখানে
পোস্ট করেছি, সেই পোস্টে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই শো এর ব্যাপারটা জানতে পারে। সেলিন জি প্রিন্স আমাদেরকে লিখেছেন, ছাদে বসে আপনি একা শুনছেন। সাইফুল ইসলাম সুমন আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগছে। ভৌতিক 90.8 শেখ আব্দুল্লাহ মামুন লিখেছেন আমাদেরকে, সাহিত্য রস গল্পটি খুবই ভয়ঙ্কর, কাঁপুনি দিয়ে উঠছে শরীর। অবশ্যই থ্যাংক ইউ। আপনার এই কমপ্লিমেন্ট হয়তোবা ভৌতিক টিমকে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এবং রয়েছেন আমাদের সাথে সবুজ মিয়া, আর রয়েছেন আমাদের সাথে চ্যানেল, আচ্ছা ময়মনসিংহে শোনা যায় কিনা, ময়মনসিংহে শোনার জন্য অবশ্যই আমার মনে হয় 90.8 যদি টিউন করেন তাহলে আপনি শুনতে পারবেন। এবং যারা যারা ইন্টারনেটে শুনতে চান তাদের জন্য একটি অপশন রয়েছে www.asianradio908.com। অবশ্যই সেখান থেকে পুরো পৃথিবী থেকে শোনা যাবে। এই পর্যায়ে আমরা আরেকটা গল্প শুনে আসবো এবং আপনার কমেন্ট এবং SMS নিয়ে ফিরছি একটু পর। আর যে কনক এবং ফিরোজ খান। আদমখোর। আমরা অনেকেই হয়তো অনেকের কাছ থেকে আদমখোরের কথা শুনেছি। অর্থাৎ আদমখোর হচ্ছে এমন একটা জিনিস যা বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের মাংস কলিজা খেয়ে বেঁচে থাকে। আমরা জানি যে শহর অঞ্চলের তুলনায় সাধারণত গ্রামের নিরিবিলি পরিবেশে অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। শহরে যারা বাস করে তাদের হয়তো এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে এসব ঘটনা নতুন কিছু না। এখন আমি এরকমই একটা আদমখোর ও কবরস্থানের ঘটনা শেয়ার করছি। যে ঘটনাটি ঘটেছিল যশোর জেলার মহেশখালী নামের এক গ্রামে। গ্রামটি ছিল একেবারে নিরিবিলি। গ্রামের পাশে ছিল ছোট্ট একটা নদী, আর তার ঠিক পাশে ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানে প্রায় কিছু আজব আজব ঘটনা ঘটত। যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরের দিন সে লাশের আর কোনো খোঁজ পাওয়া যেত না। অর্থাৎ পরের দিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায়, এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দুই একটা হাড় পড়ে থাকতে দেখা যেত। গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবেই নিল এবং তারা মনে করল হয়তো কোনো কুকুর, শেয়াল কিংবা কোনো হিংস্র জীবজন্তু লাশ নিয়ে খেয়ে ফেলে। তাই তারা কবরস্থানে গার্ডের ব্যবস্থা করল এবং গার্ডের থাকার জন্য কবরস্থানের পাশেই একটা ছোট্ট ঘর করে দেওয়া হয়। এরপর বেশ কয়েকদিন আর এরকম ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনাটা ঘটল তার বেশ কিছুদিন পর। সেদিন ওই গ্রামেরই 4 থেকে 5 বছরের ছোট্ট একটা শিশু পানিতে ডুবে মারা গিয়েছিল, আর তার কবর দেওয়া হলো ওই কবরস্থানটিতে। ওই দিন গার্ড রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল এরকম যে কোনো হাড়গুলো চিবিয়ে খেলে যেমন একটা শব্দ হয় ঠিক তেমনই। সে ভাবল নিশ্চয়ই কবরস্থানে কোনো শেয়াল কুকুর এসেছে। তাই সে শব্দ শোনার সাথে সাথে এক হাতে তার লাঠি আর এক হাতে একটি হারিকেন নিয়ে কবরস্থানে যায়। সেখানে গিয়ে এবার সে যা দেখতে পেল তাতে তার প্রাণ বের হয়ে যায় যে অবস্থা। সে তার হারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পেল যে বিরাট আকার অদ্ভুত ধরনের কিছু একটা কবর খুঁড়ে সে শিশুটির লাশ বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে গার্ডের বর্ণনায় সেই অদ্ভুত ধরনের প্রাণীটি ছিল এরকম যে কোনো একটা 7 থেকে 8 ফুট উচ্চতায়, দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথা থেকে একদম আলাদা, কোন একটা হিংস্র জানোয়ারের মতো, এবং তার পুরো শরীর ছিল বড় বড় লোমে ঢাকা। এই অবস্থা দেখা মাত্রই প্রচন্ড ভয়ে তার হাতের লাঠি আর হারিকেন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে সে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটা বাড়ির সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে। পরদিন সকালে তার জ্ঞান ফিরে এলো। চোখ মেলে দেখে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তারপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর হঠাৎ তার শরীরে প্রচন্ড জ্বর হয়
এরপর থেকে আস্তে আস্তে সে প্রচুর দুর্বল হয়ে পড়ে এবং এক সময় সে মারা যায়। এরপর সেই কবরস্থানটি স্থানীয় লোকজন মাটি চাপা দিয়ে দেয় এবং সেখানে আর কোনোদিনও লাশ দাফন করা হয়নি। এই ছিল আমার ঘটনা। ভাইয়া প্লিজ ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা আরো একটা ঘটনা শুনে ফেলাম এবং যে ঘটনাটা আমার কাছে এত বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠাবার জন্য। এবং যারা শুনছেন তাদের অনেকের কাছে হয়তো ঘটনা রয়েছে কিংবা বিভিন্ন গল্প রয়েছে, আমরা চাই সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে আপনি পাঠান, আমরা সেটি অর্ডার করবার চেষ্টা করবো। অবশ্যই সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি চলে যেতে হবে facebook.com/ভৌতিক 90.8। ভৌতিক বানানটি হচ্ছে BHOUTIK, দেন 90.8 যদি আপনি দিয়ে দেন তাহলে হয়তো সার্চ বার থেকে আমাদেরকে খুঁজে পাবেন। সেই পেজে গিয়ে লাইক দিবেন এবং ইনবক্স করবেন আপনার ঘটনা, আমরা চেষ্টা করবো সেটি অন এয়ার করবার জন্য। ফেসবুক মাধ্যমে আমাদেরকে অনেকেই লিখছেন facebook.com/Asian Radio সেই ঠিকানা। এবং যারা যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে অনেকগুলো মানুষ, তাদের মধ্যে একজন মেঘেলার মেয়ে রয়েছেন। ফেসবুক আইডি কোনটা আপনি ঠিক যে ফেসবুকে লিখেছেন সেটা আমাদের ফেসবুক আইডি। সালাউদ্দিন আহমেদ রয়েছেন আজ গ্রামে আসছি এবং একা ঘরে আপনি শুনছেন আমাদেরকে। আয়রেন আরাফাত সান রয়েছেন পাশেই রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। শরীফ আহমেদ আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন আমি নিজেই ভৌতিক হয়ে গিয়েছি শোটা শুনে। আচ্ছা ওকে, বুঝতে পারলাম। ইকবাল হোসেন রয়েছেন, ভয় নাই পাশেই রয়েছি। ওকে, রাকিবুল ইসলাম বলছে ভাইয়া অনেক ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম, আমি আর আমার ছোট বোন শুনছি আপনাদের রামপুরা থেকে। তাসকিন শান, আর যে তাসকিন শান তিনি বলছেন যে ভৌতিক ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, আমার সাথেও অনেক হন্টেড স্টোরি রয়েছে আমার সাথে এবং আমার ফ্যামিলির অনেকের সাথে, আমি চাই সবার সাথে শেয়ার করতে। যাত্রাবাড়ি থেকে আপনি লিখেছেন এবং নাম্বারটা আমাদের কমেন্টে দিয়েছেন। কোনো অপশন নেই আসলে এখান থেকে ফোন করবার জন্য, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আরেকটি ওয়ে রয়েছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে, যেটার মাধ্যমে আপনাকে আমরা ফোন করতে পারবো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8, আরেকটি স্পেস দিয়ে লিখবেন আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। আরেকবার সহজ করে বলে দিচ্ছি, AR লিখে B90.8 স্পেস নাম এবং সেলফোন নাম্বার লিখে 2323 এই নাম্বারটা সেন্ড করতে হবে। এবং যারা ঘটনা আমাদেরকে ইনবক্স করতে চান তাদের জন্য আমাদের পেজ হচ্ছে ভৌতিক 90.8 FM এর যে পেজটি রয়েছে। তাসকিন আহমেদ আর শুভ্র রয়েছেন, ভাই আপনারা সব হিস্টোরিগুলো আমাদেরকে শুনিয়েছেন। আচ্ছা ওকে, সো ভালো স্টোরি নির্বাচন করার জন্য ধন্যবাদ আপনাদেরকে। ওকে, আব্দুল্লাহ আল মেহেদি রয়েছেন, হিম শীতল করা গা কামানো গল্প আপনার কাছে রয়েছে। শাকিল আহমেদ রয়েছেন, কাজ করছি আর তোমাদেরকে শুনছি। ওকে, থ্যাংক ইউ। HM সজীব রাজ রয়েছেন, যে অনেক ভয় লাগছে আপনি এমনটা জানিয়েছেন। HM সজীব রাজ সহ আর অনেকগুলো বন্ধু। মুস্তাফিজুর রহমান রয়েছেন আমাদের সাথে, ভয় আপনি কাঁপছেন এমনটা দেখছেন। রাফিন খান, MH আরিফ রয়েছেন, তিনি ভৌতিক অনেক বেশি পছন্দ করেছেন এমনটাই জানিয়েছেন এবং কেউ কেউ অপছন্দ করছেন। আসলে বিভিন্ন মানুষ নানান মতামত এবং এক একজনের এক এক ধরনের প্রশ্ন, আমরা সবকিছু নিয়েই হয়তো বা সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের কমেন্টগুলো আমাদেরকে লিখবেন facebook.com/Asian Radio 9, এশিয়ান রেডিওর যে পেজ রয়েছে সেই পেজে। আমরা SMS মাধ্যমে চলে যাবো। SMS এর মাধ্যমে আপনার মতামত আমাদের কাছে পাঠাতে চাইলে লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। যেমনটা করে আমাদেরকে লিখেছে রাব্বি ঢাকা মধুপাক থেকে, ভাইয়া আজকে প্রথম শুনছি, ভালো লাগছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। রিমি তোহরমি টুম্পা ঢাকা থেকে আছে, তারা একটা কোন প্রতিষ্ঠান থেকে সবাই মিলে শুনছে, অনেক ভালো লাগছে, আরো আচ্ছা অনেক ভালো লাগছে, ভয় পাচ্ছে তারপর ভালো লাগছে। আমরা লিখেছে মঞ্জু আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, অনেক সুন্দর হচ্ছে সেটা আমরা লিখেছে। সবুজ মোল্লা আছে আমাদের সাথে, নাইম ইসলাম আছে আমাদের সাথে, সুজন বলেছে আচ্ছা নিউ পল্টন ঢাকা থেকে শুনছে, আজ অনেক ভালো লাগছে। কামরুজ্জামান আছে আমাদের সাথে, কামরুল হাসান মিরপুর 1 নাম্বার থেকে লিখেছে, ভাইয়া ভালো লাগছে। আচ্ছা আমাদের সাথে আছে সুমন, হচ্ছে সাথে মোহাম্মদ জনি নারায়ণগঞ্জ থেকে আছে, বেস্ট স্টোরি, আচ্ছা অনেক ভালোবাসে ভৌতিক 90.8 কে, এমনটাই লিখেছে। সজীব ফ্রম চুরাইন থেকে আছে আমাদের সাথে, প্রথম SMS করলাম, আচ্ছা খুব শুনতে খুব ভালো লাগছে, ওয়েলকাম করছে আপনাকে। ইমন উত্তরা থেকে আছে আমাদের সাথে, আমার কাছে অনেক ঘটনা আছে, আপনি যদি সেই ঘটনাগুলো লিখে পাঠাতে চান
www.facebook.com/bhautik90.8, সেখানে আপনি ইনবক্সে লিখে আপনার ঘটনাটি আমাদের কাছে পাঠাতে পারেন। খান মোহাম্মদ সবুজ আছে আমাদের সাথে, জুরাইন থেকে রাজু আছে আমাদের সাথে, নিউ ফ্রেন্ড শাওন আছে আমাদের সাথে, হাবিব মিরপুর থেকে আছে, ইমন আছে আমাদের সাথে, নওয়াব আছে আমাদের সাথে, তাইন আছে আমাদের সাথে, সাউথ বনশ্রী থেকে ডিউটি করতে শুনছে, সবুজ মোল্লা ফোন নাম্বার দিয়েছে, আসতে চাচ্ছে, নিশ্চয়ই যোগাযোগ করবে। মিমিয়া আছে আমাদের সাথে, মিমিয়া সুলতানা রামপুরা থেকে আছে, অনেক ভয় লাগছে। নুরু আছে ঢাকা থেকে আমাদের সাথে, পাপ্পু আছে আমাদের সাথে হাজিপাড়া থেকে, শাওন আছে আমাদের সাথে, সৌরভ কুমিল্লা থেকে আছে আমাদের সাথে, সোনিয়া মিরপুর 1 নম্বর থেকে লিখেছে, সে আমার নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8-এ। এমডি শান্ত খান আছে আমাদের সাথে, হুসাইন কাওলাবাজার থেকে আছে, অনেক ঘটনা শুনছে, অনেক ভালো লাগছে সেই। তারপর আমাদের সাথে জুথি আছে যাত্রা, আচ্ছা জাহান, জুথি জাহান কদমতলি থেকে আমাদের সাথে আছে, থ্যাঙ্কস জানিয়েছে আমাদেরকে এমন একটি শো করার জন্য। সঞ্জিদ আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আলম আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, লিটন আছে আমাদের সাথে বংশাল থেকে, রকিব আছে আমাদের সাথে কোনাপাড়া থেকে, বিউটি খান শুনছি ভালো লাগছে, আচ্ছা ভালোবাসার শোটা কেমন লিখেছে। শামীম আছে, আচ্ছা সে গল্প বলতে চায় একদম সরাসরি, নিশ্চয়ই আমাদের টিম আপনাদের যোগাযোগ করবো। রিপন আছে আমাদের সাথে মিরপুর থেকে, সাইদুল আছে নারায়ণগঞ্জ থেকে, এভাবে অসংখ্য বন্ধু আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। এবং আপনি কিন্তু অবশ্যই আপনার কমেন্টটা করবেন আমাদের ফেসবুকের পেজে facebook.com/asianradio এই ঠিকানা, এবং SMS অবশ্যই করতে থাকবেন, বিকজ আমরা রাত 2টো পর্যন্ত আপনার সাথে থাকবো। আর যে কনক এবং ফিরোজ খান, এই মুহূর্তে আমরা আরেকটা স্টোরি শুনবো, স্টোরি শুনে ফিরছি একটু পর। আমার দাদার কাছ থেকে শোনা ঘটনাটি আজ থেকে 40 বছর আগের। আমার বাড়ি বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া। দাদা যেভাবে আমাকে বলেছে আমি তার মতো করে বলছি। আমাদের বাড়ির পাশে কিছু হিন্দু পরিবার বাস করত। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম নারায়ণ মাঝি। তিনি পেশায় একজন মাঝি। আমাদের বাড়ির পাশের এক চাচাতো ভাই, ওর নাম লিটন, ও একটি মেয়ের সাথে প্রেম করত। তো একসময় মেয়েটি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। বলে রাখা ভালো, আগে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে অনেক বাগান ছিল, এখনো আছে। বিয়ের দিন লিটন তাদের গরুর দড়ি নিয়ে বাগানের ভেতরে গিয়ে ফাঁসি দিল। অনেক খোঁজার পরও তাকে পাওয়া গেল না। পরের দিন এক লোক কাঁঠাল দেখতে বাগানে গেলে হঠাৎ তার চোখে পড়ল একটি লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দেখে চিৎকার করে দড়ি বাড়িতে এসে সবাইকে বলল। তখন সব লোক সেখানে এসে লিটনকে নিচে নামানো হয় এবং পুলিশকে খবর দিল। পুলিশ এসে বলল লাশ কিভাবে পোস্টমর্টেম নেওয়া যায়। তখন নারায়ণ মাঝিকে খবর দেওয়া হলো। মাঝিকে অনেক টাকা দেওয়ার কথা বলে রাজি করা হলো। লাশের সাথে একজন লোক দিল যাবার সময়। কোনো ঘটনা ঘটল না। লাশের সব কাজ করার পর যে কোনো কারণে লাশের সাথে লোকটি আসতে পারল না। এদিকে তখন বিকেল 5টা। কি আর করার, মাঝি একটু সাহস নিয়ে রওনা দিল। জোনাকি রাত, মাঝির বাড়ি আসতে না হলেও 9টা থেকে রাত 10টা বেজে যাবে। মাঝি কিছু দূর আসার পর হঠাৎ খেয়াল করল তার নৌকাটা যেন ডান পাশে বারবার লাগছে এবং লাশটা একটু নড়াচড়া করছে। একটু পর মাঝি দেখতে পেল লাশটি উঠে বসে গেছে এবং তার দিকে তাকিয়ে আছে। নারায়ণের কিছু করার নেই। নারায়ণ শুধু ভগবান ভগবান করছে। একটু পর দেখল সব আগের মতো। রাত আরো গভীর হতে লাগলো। কিছু দূর যাবার পর খালের দুপাশে শুধু বাগান। মাঝি দেখল একটু সামনে একটি লোক। কাছে যেতেই লোকটি বলল, ওই মাঝি ভাই, আমাকে একটু নিয়ে যাবে? একটু সামনে গিয়েই আমার বাড়ি। মাঝি বলল, আমি তো একা, একজন লোক সাথে গেলে ভালো হতো। মাঝি বলল, আসুন। লোকটি বলল, মাঝি ভাই, আপনি সামনে যান, আমি নৌকা চালাতে পারি। মাঝি বলল, ঠিক আছে। কিছু দূর যাবার পর আর একটি লোক বলছে,
ওই মাঝি ভাই, আমাকে একটু নিয়ে যান। আগের লোকটা বলছে না, আর লোক নেওয়া যাবে না। মাঝি বলছে আসুক না, লোকটি বলছে না। এই বলে লোকটি জোরে নৌকা চালাতে লাগলো। খালের পাড়ের লোকটি বলছে নিয়ে যা ভাই। এরকম করতে করতে পাড়ের লোকটি যখন আসতে পারল না, তখন বলল, এই মাঝি, তুই আমাকে খেতে দিলি না। তোর সাথে যে আছে ও মানুষ না, ও আমার মতো। ও তো লাশের সব খেয়ে ফেলেছে। তুই বলতো তোর গীতা। জোরে জোরে লোকটি বলল, না মাঝি। মাঝি তখন বলল, ভগবান। সাথে সাথে লোকটি খালের মাঝে লাফ দিল। মাঝি তখন বেহুশ হয়ে গেল। পরের দিন অনেক খোঁজার পর মাঝি এবং নৌকা পেল এবং লাশের কিছু হাড়। তারপর মাঝি কিছুদিন পর মারা গেল। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে অনেক ঘটনা আছে, আমি সব শেয়ার করতে চাই। যারা ঠিক এরকম করে ঘটনা শেয়ার করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যা তাদেরকে বলছি যারা এখন পর্যন্ত ভৌতিক টিমকে আপনি আপনার ঘটনাটা ইনবক্স করেন নাই কিংবা ইমেল করেন নাই, বিকজ আমরা একের পর এক সুন্দর সুন্দর ঘটনা কিন্তু শুনছি এখানটায়, যেখানটায় আর যে কনক রয়েছে আপনার সাথে এবং ফিরোজ খান আপনার সাথে। আপনি চাইলে ফেসবুকে আমাদের সাথে কানেক্ট করতে পারেন, সেটার জন্য facebook.com/Asian Radio সেই ঠিকানায় যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার কমেন্ট করবেন, মন্তব্য জানাবেন, যাতে করে আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। শেয়ার করবেন আপনার বন্ধুরা যাতে এই প্রোগ্রামটি মিস না করে ফেলে, এবং আপনার ঘটনা আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/ভৌতিক990.8 এই ঠিকানায়। SMS এর মাধ্যমে আপনি লিখতে পারেন আপনার কথা। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আমাদেরকে সাইদুল নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া ভালো লাগছে এমনটা লিখেছে। সাদ্দাম আছে আমাদের সাথে খিলগাঁও থেকে, শুনছি আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। ভাইয়া আমি তালিব বাড্ডা থেকে আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। জুনায়েদ সাদিফ ফ্রম ধানমন্ডি থেকে আছে আমাদের সাথে। ভৌতিক প্রোগ্রামটা একজন আচ্ছা পাগল ফ্যান এমনটা লিখেছে। ইয়াসিন আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। জুনায়েদ বন্ধু লিখেছে। সাইম আছে আমাদের সাথে, বিশান খান আছে আমাদের সাথে, মুন্নি আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। ভাইয়া আমি আজ প্রথম শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে রাসেল আমাদের সাথে, পূজা অ্যান্ড তিশা ঢাকা থেকে শুনছে। কাইস্তার আছে আমাদের সাথে, শ্যামলী থেকে শাওন আছে আমাদের সাথে। তারপর আমাদের সাথে আছে বৃথি লিখেছে আমাকে, সোহাগ লিখেছে আমাদেরকে, শেখদার দীপ্তু আজ প্রথম শুনতে, শান্ত খান আছে আমাদের সাথে মিত্র থেকে। ইঞ্জিনিয়ার ওয়াইজুল ইসলাম সজীব আমাদেরকে লিখেছেন, ফেসবুকে লিখেছেন খুব ভালো লাগছে এবং প্রচন্ড ভয় লাগছে আপনার। HR হৃদয় বলছেন আজকে প্রথম শুনছি। আর নূর রয়েছেন আমাদের সাথে, আরো গল্প চাই। আরেকটা গল্প আমরা শুনবো বিকজ আমাদের হাতে আরো কিছু সময় রয়েছে। কারিম খান রয়েছেন কেরানীগঞ্জ থেকে, ভাই শুনছি এবং ভালো লাগছে খুব। সোহাগ হোসেন রয়েছেন, অস্থির লাগছে ব্রো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যারা যারা ছিলেন ঠিক এই মুহূর্তে আমরা আরেকটা গল্প শুনবো। আপনার কমেন্ট এবং SMS নিয়ে ফিরছি একটু পর। আসসালামু আলাইকুম। আমি এইবার HSC দিচ্ছি। আমি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় থাকি। আমাদের এখানে আপনাদেরকে লাইভ শোনা যায় না, তাই ডাউনলোড করে শুনি। আমার দাদা বাড়ির একটা ঘটনা বলবো। আমি তখন ক্লাস 6 পড়ি। আমার দাদা বাড়ির নাম হচ্ছে পাক্কা বাড়ি। ওইখানে বেশ পুরনো একটা বাড়ি, জমিদারি সময়ের। জানি না কেন এই নামকরণ, আমরা এখানকার স্থানীয়। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। সেদিন ছিল আমার জন্মদিন। সব অনুষ্ঠান, সব আয়োজন শেষ করে আমরা সব কাজিনরা লুকোচুরি খেলছিলাম। তখন আমি গিয়ে লুকাই। তখন খেয়াল করি যে কেউ একজন আমাকে ডাকছে। হঠাৎ চোখ গেল ওই বাড়িটার দিকে। দেখলাম আমার একটা কাজিন ওই বাড়ির দোতলায়। তখন ভেতরে ভয়টা কাজ করছিল না। আমি ওই আপুকে
বললাম যে এইটা কোনো লুকানোর জায়গা হলো? সে বলল, এখানে লুকালে কেউ খুঁজে পাবে না সহজে। তারপর সে আমাদের ওইখানে ভূতের ঘটনাগুলো বলতে লাগলো। তাতে আমার খুব ভয় লাগছিল। আমি তাকে অনেকবার থামতে বলাতেও সে থামছিল না। তখন আমি রাগ করি চলে আসতে চাই। তখন ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তখন সে বলেছে, তোকে এখানে এনেছি কি ছেড়ে দেওয়ার জন্য? তখন তার দিকে তাকিয়ে দেখি তার বিভৎস চেহারা। তার চোখগুলো ফ্যাকাশে, চুল বাতাসে উঠছে, তার মুখ থেকে রক্ত পড়ছে, আর পিশাচের মতো চোখ দাঁত বের করে আছে। আমি তা দেখেই জানালার সাথে সুপারি গাছ দিয়ে বেয়ে নিচে নেমে যাই। পেছন থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসছিল। আমি পেছনে তাকানোর সাহস করিনি। এক দৌড়ে বাড়ির উঠানে এসে সবাইকে দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচি। ভয়ে কাউকে কিছুই বলিনি। তারপরে আর কিছু হয়নি। আমার মনে হয় কোনো খারাপ কিছু আমার সাথে আছে, কিন্তু এর থেকে কিছু ভালো শক্তি আমায় প্রোটেক্ট করছে। এটাও একটা ঘটনা এখনো আমার সাথে হয়। আমার নামটা প্রকাশ করবেন না। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, নিশ্চয়ই আমি আপনাদেরকে লিখে পাঠাবো। ধন্যবাদ। এবং দেখতে দেখতে ভৌতিক 90.8 FM এর শেষ ঘটনাটা আমরা শুনে ফেললাম। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছি ভৌতিক 90.8 নিয়ে। ঠিক এই মুহূর্তে অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন এবং SMS করছেন। SMS আপনি করতে পারেন, লিখে ফেলবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং আপনার কথাবার্তা লিখে